আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এক্সিস্ট মানে নতুন কিছু। আর সেই নতুনত্বের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরো একটি সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চাই অনেক তাড়াতাড়ি আমাদের ওজনটা ওয়েট লস করতে। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে চাই না যে আমাদের একেকজনের বডি কম্পোজিশন আলাদা, আমাদের মেডিকেল হিস্ট্রি আলাদা, আমাদের মেটাবলিজম রেটও আলাদা। কিন্তু তারপরে আমরা না বুঝে কিটো ডায়েট ফলো করতে যেয়ে কিন্তু পরবর্তীতে অন্যান্য সমস্যার আশা করি সম্মুখীন যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য সমস্যার সম্মুখীন হয়ে আমরা অন্যান্য ডাক্তারের শরণাপন্ন হই। তখন দেখা যায় যে আমাদের যখন নর্মাল ডায়েট প্ল্যান ফলো করতে বলা হয় তখন কিন্তু ওজন পূর্বের তুলনায় অনেক দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা যদি আমাদের ব্যালেন্স ডায়েট ফলো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুস্থ হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায়, সেমনি আমাদের আমাদের ওজনটাও দ্রুত হারে হ্রাস পায়। আজকে আজকে আপনাদের মাঝ থেকে সকল প্রকার ভুল ভ্রান্তি দূর করে এবং সকল কনফিউশন দূর করে আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ডায়েট প্ল্যান নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় মেন্টর ডক্টর অঙ্কুর দত্ত স্যার। স্যার বর্তমানে লেকচারার হিসেবে ইস্টার্ন মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আজকের সেশনটির টপিক হচ্ছে কিটো ডায়েট ভার্সেস ব্যালেন্স ডায়েট টু ইনশিওর গুড হেলথ। আজকে টপিক রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকলে আপনারা ফেসবুকের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে জুমে প্রবেশ করে জুমের চ্যাট বক্সে প্রশ্নটি করতে পারেন। স্যার, আপনাদের হয়ে প্রশ্নটি আমরা স্যারের কাছে পৌঁছে দেবো এবং স্যার ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিবেন। এই পুরো সেশনটি জুড়ে হোস্ট হিসেবে আমি আছি মালিহা সেলিমিন, পড়াশোনা করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। এবং আমি মুনিরা তাবাসুম, পড়ছি সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি, সেশন 17-18, চতুর্থ বর্ষ। তো চলুন আর দেরি না করে সেশনটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। কেমন আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আপনি অনুমতি দিলে আমরা সেশনটি শুরু করতে শিওর যাচ্ছি। প্লিজ আপনাদের সেশনটা শুরু করুন। জি স্যার। স্যার, আমাদের প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে স্যার, ওজন বৃদ্ধির কি কি কারণ রয়েছে? আচ্ছা, এখানে আমরা একটা কথা হচ্ছে, আমরা বাঙালিরা কিন্তু খেতে প্রচন্ড ভালোবাসি। আমাদের জি স্যার। জিহ্বা কিন্তু অনেক লক লক করে। তো আসলে আপনি যদি ওজন বাড়ার একটা কজ বলতে চান, প্রথম কজটা বলবো যে আমাদের জিহ্বাটা নিয়ন্ত্রণে নেই। কারণ আমরা বাঙালিরা খেতে অনেক ভালোবাসি। আরো কিছু ব্যাপার যদি আমরা আলোচনা করতে চাই, এখানে কতগুলো ব্যাপার আছে। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা কিন্তু অনেকেই ওভার ইটিং, যেটা আমি বলছি বারে বারে খাচ্ছি, বা খাওয়ার প্রতি আগ্রহটা আমাদের বেশি। আমরা ওভার ইটিং হচ্ছে, বারে বারে আমরা খাচ্ছি। কিছু কিছু মানুষ আছে যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, তাদের তাদের জেনেটিক্যালি তারা মোটা। এছাড়া আমরা কিছু মেডিকেশন আছে, যে মেডিকেশন গুলো যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ যেগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু আপনাকে ফ্যাটি করে তুলবে। প্লাস এখন কিন্তু আমরা সেডেন্টারি লাইফস্টাইলে ম্যাক্সিমামই কিন্তু আপনার কাজকর্ম কিন্তু আসলে আমরা মানে করি করি কিন্তু আমাদের ম্যাক্সিমামই আমরা ডেস্ক জব করছি বা মানসিক জব করছি, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের মধ্যে নাই। ইভেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন সকালবেলা বাসা থেকে বেরোবেন, দেখবেন যে অনেকেই কিন্তু হাঁটাহাঁটি করতেছে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা বা মা আপনি কেন হাঁটতে যাচ্ছেন, তখন বলবো যে আমার ডায়াবেটিস আছে বা আমার কার্ডিয়াক প্রবলেম আছে, তাই আমার ডাক্তার সাহেব বলছেন হাঁটতে। এমন একটা সিঙ্গেল পার্সনকে আপনি খুঁজে পাবেন না যে বলতেছে আমি আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না। এইটা একটা কারণ। প্লাস কিছু আমাদের মেডিকেল কিছু ডিজিজের কারণে বাড়তে পারে। যেমন একটা কমন ডিজিজ এখন যেমন হাইপোথাইরয়েডিজম, আমরা ইনফ্যারেবলি আমরা পাচ্ছি। প্লাস পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই ধরনের পেশেন্টেরও কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস কিছু কিছু পেশেন্টের কুশিং সিনড্রোম ডেভেলপ হচ্ছে, অর্থাৎ কর্টিসল বেশি বেশি রিলিজ হচ্ছে। এটার জন্য কিন্তু আসলে ওয়েটটা গেইন হচ্ছে। তো অ্যাজ এ হোল যদি বলতে চাই যে একজন মানুষের ওয়েট গেইন কেন হচ্ছে, তাহলে একটা কথা হলো যে আমাদের লেক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এই ফ্যাক্টর গুলো আমরা বলছি, এবং আমাদের লাইফস্টাইলের জন্যই মূলত আমাদের ওয়েটটা গেইন করছে। এই হচ্ছে ব্যাপারগুলো। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্যার, কখন আমরা একজন ব্যক্তিকে মোটা অথবা স্থূলকায় বলতেছি? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে কয়েকটা জিনিস আমার উপরে আমরা কিন্তু আমরা বলতে পারি। যদি আপনি একটা নর্মাল সিস্টেম আমি বলেন, সেটা হচ্ছে সাধারণত আমাদের শরীরের যে মোটা বলেন বা ফ্যাটটা জমা হয়, কিভাবে জমা হয়, আগে আমরা সিস্টেমটা আমাদের আগে বুঝতে হবে। নর্মালি আমাদের বডির যে সিস্টেমটা, আল্লাহ তাআলা আমাদের শরীর কিভাবে বডি বিল্ডিং বা বডি সিস্টেমটা কিভাবে করেছে। সাপোজ মনে করেন, আমাদের শরীরে যতটুকু আমাদের খাবার দরকার, সেটা খাবারের পরে আমাদের কিন্তু যে কার্বোহাইড্রেট যেটা আছে, এটা কিন্তু আপদকালীন
আপনার আপনাকে সাহায্য করবার জন্য এটা কিন্তু আপনার ফ্যাট হিসাবে আপনার দেখা যাচ্ছে যে আপনার লিভার বা ফ্যাট মাসল গুলোতে এগুলো কিন্তু জমা থাকে, যেটার কাজ হচ্ছে এটা জমা থাকবে যখন আপনার শরীরে কোনো আপদকালীন কোনো দুর্যোগ আসবে তখন এটাকে সাপ্লাই করবে, অর্থাৎ আপনাকে যেন গ্লুকোজ সাপ্লাইটা যত নিয়মিত হয় সেটা কিন্তু আপনাকে এনশিওর করার কাজ হচ্ছে মূলত এইটা। এখন ঘটনা ঘটতেছে কি দেখেন, যখন এই জিনিসগুলো যখন জমতে থাকে, ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে দেখা যায় একটা স্থূলকার বা গোলাকার একটা জিনিস হচ্ছে আমরা তাকে মোটা বলি। যদি আমি মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলতে চাই সেক্ষেত্রে আমরা বিএমআই এর কথা আমরা বলি, যেটার মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটাকে আমরা মেজার করি সাধারণত ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা দিয়ে মূলত আমরা করি। যেটা হচ্ছে নর্মাল একজন সুস্থ মানুষের থাকতে হয় বা এভারেজ থাকতে হয় 18.4 থেকে আমরা যেটা বলে 24.9 পর্যন্ত। এখন আমরা তখনই তাকে ওবিস বলতে পারি যখন দেখা যাচ্ছে আমাদের এই বিএমআইটা যদি 30-র বেশি হয়, অথবা 30 থেকে 39 পর্যন্ত থাকলে সেটাকে আমরা ওবিস বলছি, মোর দেন 40 হয়ে যাচ্ছে আমরা কিন্তু মরবিডিটি ওবিস এভাবে আমরা কিন্তু ক্লাসিফাই করছি। তো এই যে একটা ব্যাপার আছে, তো এই আলোকে আমরা মূলত হচ্ছে আমরা ওবিসিটি বলি। এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই, আমাদের শরীরে যে ফ্যাটটা, ঠিক আছে, একটা পুরুষ এবং মহিলাদের ফ্যাটটা কোথায় জমা হয় দেখবেন, খেয়াল করবেন আমাদের ম্যাক্সিমাম কিন্তু ছেলেদের দেখবেন যে ভুঁড়ি বেড়ে গেছে। কারণ কি? এটাও কিন্তু একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমাদের শরীরে যে এক্সট্রা যে ফ্যাটটা এটা কোথায় জমা হয়, আমাদের কিন্তু অ্যাবডোমেনে জমা জমা হচ্ছে। সেটা হচ্ছে আপনার মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের আল্লাহ তাআলাই সেভাবে সৃষ্টি করেছেন যাদের ওনাদের যে ডিপেন্ডেন্ট পার্ট সেটা হচ্ছে বাটক এবং হচ্ছে ব্রেস্ট। এখানে কিন্তু এই যে এক্সট্রা যে ফ্যাটটা আছে সেটা কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আবার বলতেছে লিভার মাসল এখানে কি হবে না, অবশ্যই হবে। লিভারে যেমন 200 গ্রাম পর্যন্ত কিন্তু হতে পারে, আর 100 গ্রাম পর্যন্ত কিন্তু লিভারে জমা হতে পারে। মাসলতে 200 গ্রামের মতো এটা হতে পারে, এটা কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে আপদকালীন, অর্থাৎ আপনার যখনই শরীরের মধ্যে ডেফিসিট দেখা দিবে তখনই কিন্তু এই যে জিনিসগুলো জমা আছে সেটাই কিন্তু আপনাকে শক্তি প্রদান করবে। এই যে থিমটাই, এটা যখন আমরা এই যে অ্যাকুমুলেশন বেশি হচ্ছে তখনই কিন্তু আমরা তখন বলছি অবিস, বা আমরা স্থূলকার, বা আমরা মোটা, এই যে কোনো ওয়ার্ড আপনি বলতে পারেন, এটা কিন্তু আমরা বলছি। তো আশা করি আপনার প্রশ্নের জবাবটা দিতে পেরেছি। ধন্যবাদ স্যার, স্যার। আমাদের দেশে সেন্ট্রাল ওবেসিটির মানুষগুলো বেশি দেখতে পাই, তো এর কারণ কি? এখানে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে এখনকার যে জামানা আসছে বা যে সময় আসছে, এখন কিন্তু হচ্ছে সবার কিন্তু স্ট্রেসের মধ্যে থাকতে হয়, সিভিয়ার রকম স্ট্রেস থাকে। স্ট্রেস হলে কিন্তু কর্টিসল বাড়বে, কথাটা বুঝুন কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একটা কাজ। পুয়ার অনেকে আছে ঠিক মতো ঘুমাইতে পারে না, কাজের চাপ, ফ্যামিলির চাপ, অনেকের জব নাই, আমার এই টেনশন ওই টেনশন সবকিছু মিলে লাইফটা এখন আসলে কি লাইফটা আগের মতো নাই কিন্তু, ঠিক আছে। অনেকে আছে এই লকডাউনে এসে কর্মক্ষেত্রে ওরা দেখা যাচ্ছে অনেকে জব নেই, ফ্যামিলি কিভাবে চালাবে এটা নিয়ে অনেকগুলো ব্যাপার কিন্তু আসলে কি, এটা কিন্তু এই একটা মানুষকে কিন্তু স্ট্রেসে ফেলে দিচ্ছে। তো এটাও কিন্তু আপনার মূলত আপনার সেন্ট্রাল ওবেসিটি, এটা একটা কারণ। অনেকের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, বাসার মধ্যে সারাক্ষণ থাকছে, এটা একটা ব্যাপার হতে পারে। এছাড়া একটা গবেষণা হয়েছিল 2012 সালে, সেটা হচ্ছে স্মোকার এবং নন স্মোকারদের উপরে। সেখানে দেখানো হয়েছে যে যারা স্মোক করে তাদের কিন্তু সেন্ট্রাল ওবেসিটি, সরি, তাদের কিন্তু সেন্ট্রাল ওবেসিটির সম্ভাবনা বেশি থাকে। অনেক স্মোকারদের ক্ষেত্রে দেখা গেছে যে যারা স্মোকিং করতেছে নিয়মিত তাদের কিন্তু ওবেসিটি বেড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে কেউ অ্যালকোহল খাচ্ছে, কন্টিনিউয়াস অ্যালকোহল হচ্ছে, এটা কোথায় কোথায় জমা হচ্ছে, এটাও কিন্তু ফ্যাট আকারে জমা হচ্ছে, এটাও কিন্তু আপনার ওয়েটটা গেইন করছে। এছাড়া আমি যেটা বলেছি যে জেনেটিক্যালি অনেক পেশেন্ট আছে যাদের মানে ফ্যামিলিগতভাবে তাদের অবিস, এরকম আপনি পাবেন অবিস, ফ্যামিলিগতভাবে অবিস এরকম পাওয়া যাবে। তবে পুয়ার স্লিপ নিয়ে কিন্তু অনেক কথা বলা হচ্ছে। যেমন 2013 সালে একটা গবেষণা হয়েছে, সেখানের মধ্যে দেখা গেছে যে একজন মানুষ যে নিয়মিত ঘুমায়, যে আর 10 থেকে 12 ঘন্টা ঘুমায় বা 8 থেকে 10 ঘন্টা ঘুমায়, আর একজন মানুষ 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, ঠিক আছে, বা আপনার অনিয়মিত ঘুমায়, ঠিক আছে, তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা হয়েছে, একটা স্টাডি করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে যারা ঠিক মতো ঘুমাইতে পারে না, অর্থাৎ তাদেরকে আমরা যদি বলি পুয়ার স্লিপের কন্ডিশনে আছে, তাদের কিন্তু সিভিয়ার পরিমাণ তারা কিন্তু ফ্যাটি হচ্ছে, মুটিয়ে যাচ্ছে। ইভেন অনেকে একটা খেয়াল করবেন যারা ডিপ্রেশনে থাকবে দেখবেন যে তারা কিন্তু মুটিয়ে যাচ্ছে। কেন মুটিয়ে যাচ্ছে? দিস ইজ অলসো দ্য থিম। এই জিনিসটাই কিন্তু মূলত হচ্ছে, এবং এইটার আলোকেই কিন্তু মূলত ঘটনাগুলো ঘটছে, তাই যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এইটার কারণে মূলত এখন কিন্তু আপনার সেন্ট্রাল ওবেসিটি কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটা একটা কারণ আমি আমার কাছে মনে হয়।
থ্যাংক ইউ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ওজন বৃদ্ধির কারণে আমাদের শরীরে কি কি ধরনের অসুবিধা হতে পারে? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যদি অসুবিধাটা নিয়ে চিন্তা করেন, তাহলে প্রথমে কিন্তু হচ্ছে যখন আপনার ওয়েট গেইন হবে, আপনার কিন্তু এখন যেরকম ফ্রিলি আপনার চলাফেরা করতেছেন সেটা কিন্তু করতে পারবেন না। যেমন আপনাদের দুজনের কথাই বলি, আপনার দুজনকে আমি দেখতে পাচ্ছি এখন আপনার এখন চিকন চাকন আছে। এখন আপনার গায়ের মধ্যে আমি 10 কেজি বা 15 কেজি ওজন আমি বেঁধে দিলাম, আপনি কি চলাফেরা করতে পারবেন? চলাফেরা করতে পারবেন না। নাম্বার ওয়ান সমস্যাই হবে আপনার হাঁপিয়ে যাবেন, ফ্যাটিকনেস ডেভেলপ করতেছে, আপনার শরীর ভালো লাগতেছে না। শুধু তাই না, আমরা জানি একজন মেডিকেল পার্সন হিসাবে আপনারা সবাই জানেন আমাদের শরীরের কোষের মধ্যে গ্লুকোজ কিন্তু ঢুকে, তাই না? এটা কিন্তু আমাদের নর্মাল সাইকেলের কিন্তু এটা হচ্ছে সিস্টেম। এখন কি হচ্ছে, আমাদের এটা কিভাবে হচ্ছে, এটা মূলত ইনসুলিন গুলো যাচ্ছে যে গ্লুকোজটাকে গুতা দিয়ে সোলের মধ্যে ঢুকে, যে পেটা ঢুক, অনেক কিছু বাইরে আছে সেবার ঢুক। কিন্তু একটা সময় যেটা হবে, এই ইনসুলিন গুলা সেলের ভিতরে কোষের মধ্যে এই গ্লুকোজটাকে আপনার ঢুকাতে পারবে না। আমি আসলে কি একদম সহজভাবে বলার চেষ্টা করছি এই জন্য, কারণ আমাদের যে আজকের যে কনসেপ্ট যেটা আছে এটা কিন্তু সাধারণ মানুষ অনেকে দেখবে, যার জন্য আসলে কি আমি একদম সোজাভাবে যেভাবে বোঝা যায় আমি সেভাবে আমি অন 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 স্ক্রিন আমি কথাগুলো বলছি। তো এইটা একটা ব্যাপার কিন্তু কাজ করে, অর্থাৎ হচ্ছে ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ইনসুলিনটা এখন আর কোষের ভিতরে গ্লুকোজটাকে ঢুকাতে পারতেছে না, যে বেটা তুই ঢুক, এই জিনিসটা কিন্তু সে আস্তে আস্তে চলে আসছে। প্লাস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, অর্থাৎ সে তো যেহেতু ঠিক মতো ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে, গ্লুকোজটা ঠিক মতো আপনার কোষের ভিতরে ঢুকতেছে না, তার মানে হচ্ছে কি রক্তের মধ্যে আপনার এই গ্লুকোজ গুলা থক থক কোথা শুরু করে দিছে। ঠিক আছে, তো এইটা একটা ব্যাপার হচ্ছে। এরপরে হচ্ছে কি হচ্ছে, প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, ফ্যাটকে টার্ন করে আনতেছে, যে ভাই আমি আসছি যখন তুইও আয়। ঠিক আছে, ওরাও কিন্তু ফ্যাটকে ধরে নিয়ে আসতেছে। তো আলটিমেটলি কি হচ্ছে, প্রেশার কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ হাইপার টেনশন ডেভেলপ করে ফেলতেছে, কারণ কোনো ধরনের এক্সারসাইজ নেই। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, যখনই এই যে ফ্যাট ট্যাট এগুলোকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এবার শুরু হবে খেলা, আসল খেলা শুরু হয়ে গেছে। কি হচ্ছে শুরুতে, প্রথমে করোনারি, আপনার যদি হার্টের কথা জিজ্ঞেস করি সেখানে আপনার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মাইকার্ডি ইনফ্রাকশন, অ্যানজিনা হতে পারে, খুব ইজিলি হতে পারে। আপনার যদি আপনার ব্রেনের কথা চিন্তা করেন সেখানে সেরেব্রোভাস্কুলার ডিজিজ খুব সহজভাবে হতে পারে, কারণ কি আপনার অ্যাক্সেস যেটা দরকার নাই সেটা আপনার শরীরে ঢুকে এটাকে কিন্তু অ্যাকোমোডেশন করে দিচ্ছে। তো আলটিমেটলি দেখেন, আপনি কিন্তু দেখেন প্রথমে কিন্তু আপনার গ্লুকোজ ছিল, গ্লুকোজের মধ্যে একটা ফ্যাট ছিল। ঠিক আছে, নর্মালি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ কি করি, ফিজিক্যাল এক্সারসাইজ মূলত কাজ করি আমরা যে জিনিসগুলো আছে যেটা আমাদের শরীরে অ্যাক্সেস আছে সেটাকে আমরা বার্ন করি। এখন আমি তো কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি না, ফিজিক্যালি ইনএক্টিভ হয়ে বাসার মধ্যে বসে আছি, তার মানে এগুলা কিন্তু জমা শুরু করছে, এবং এই জমাটাই একটা সময় আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যে ভাই তুই আয়, এরকম একটা সিচুয়েশনটা করতেছে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এটাই হচ্ছে মূলত হচ্ছে কমপ্লিকেশন গুলো। আশা করি আপনার প্রশ্নের জবাবটা আপনি পেয়েছেন। জি স্যার। স্যার ওয়েট লস ইন এ হেলদি ওয়ে বলতে আসলে কি বোঝায়? এখন এখানে আপনার কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ওজন কমাতে চাই। ঠিক আছে, আপনি যদি মনে করেন, এবং ওজনটা এমন ভাবে কমানো উচিত যে আমার এই ওজনটা আমার শরীরের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না। ঠিক আছে, তো এইটাই মূলত বোঝাচ্ছে যে আমি একটা সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক সিস্টেমে আমি আমার ওজনটাকে কমাবো। ঠিক আছে, এবং সবসময় মনে রাখবেন ওজন কমানোর টার্গেট কখনো আপনার 2 মাস, 2 সপ্তাহ বা 2 মাস বা 2 বছর হবে না। আপনার স্টাইলটা এমন হতে হবে, আপনার লাইফস্টাইলটা এটা যেন সারা বছর সেম ভাবে চলে। ঠিক আছে, এবং সেম পরিমাণে চলে। সাধারণত বলা হচ্ছে যে সপ্তাহে যদি 1 কেজি ওয়েট রিডাকশন করতে পারেন, ঠিক আছে, এটা শরীরের জন্য ভালো। মাসে 4 কেজি, তো যখনই আপনি সপ্তাহে 2 কেজি বা 3 কেজি যখনই আপনি ওজন করার কমানোর চেষ্টা করবেন, তখন কিন্তু বডি কিন্তু বিদ্রোহ শুরু করে দিবে, এবং এই বিদ্রোহটার ফলটাই কিন্তু আপনার পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া শুরু হবে, এবং এটার ইফেক্ট কিন্তু আপনাদের শরীরে থেকে যাবে, এবং বিভিন্ন ধরনের ডিজিজ আপনারা ভুগবেন। এই একটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। হ্যাঁ, জি বলুন। এটাই হচ্ছে ধন্যবাদ মূলত স্যার। হচ্ছে স্যার আমাদের এই অ্যান্সারটা আপনারা যেটা জানতে চেয়েছেন। স্যার ধন্যবাদ স্যার। ওয়েট লসের স্বাস্থ্যকর উপায়গুলো বলতে আমরা আসলে কি বুঝি? ওয়েট লসে স্বাস্থ্যকর উপায়ের মধ্যে যদি বলতে চান সেক্ষেত্রে আমি 2টা জিনিস আমি বলতে চাই। নাম্বার হচ্ছেন এমএনটি থেরাপি, নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ। 2টা কথা বলছি, এমএনটি থেরাপি মানে হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি। আর একটা জিনিস আমি বলছি যে এক্সারসাইজ, এখানে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। আপনি যতই ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো হবে, এবং হচ্ছে আবার আপনার মেডিকেল নিউট্রিশন থেরাপি ঠিক থাকবে, তত কিন্তু আপনার ভালো থাকবে। শুধু তাই না, একটা গবেষণার কথা বলি,
আমরা জানি ডায়াবেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু আপনারা দেখবেন আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন গুলো আমরা ইউজ করি। ঠিক আছে, একটা গবেষণা হয়েছিল যে আচ্ছা আমি কি মেডিকেল নিউট্রিশন থেরাপি আর হচ্ছে ওরাল হাইপারটেনসিভ এজেন্ট বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে কোনটার ক্ষেত্রে HbA1c-টা আমরা কত ভালো কমে বা কত দ্রুত কমে এরকম কোনো কিছু করা যায় কিনা। তো HbA1c মানে হচ্ছে এটা মূলত হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা 3 মাসের গড়টাকে আমরা সাধারণত এটা আইডেন্টিফাই করে থাকি। ওই গবেষণায় দেখা গেছে যারা মেডিকেল নিউট্রিশন থেরাপিটা নিয়েছে তারা কিন্তু যারা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিচ্ছে তার চেয়ে বেশি দ্রুত কিন্তু HbA1c-টাকে কমাতে পারছে। তো তাহলে ব্যাপারটা কিন্তু বুঝেন। এবং শুধু তাই না, এখন কিন্তু আমরা কিন্তু একটা কথা বলি ডায়াবেটিক ম্যানেজমেন্ট বা আপনার এখানে 4টা কথা বলা হয় যে ডায়েট, ডিসিপ্লিন, তারপর হচ্ছে ড্রিম, একটা কথা বলে যে ভালো ঘুম, লাস্টে কিন্তু একটা কথা বলে ড্রাগ। ঠিক আছে, কখনো কিন্তু ফার্স্ট লাইন বলা হয় না। কেন বলা হয় না? দিস ইজ দ্য থিং। এই যে থিমটা আমি বললাম, এই জন্য মেডিকেল নিউট্রিশন থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য আপনার কি করতে হবে আজকে সেশনে আমি সবকিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই যে ব্যাপারটা হচ্ছে আমরা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ওয়েট কমানোর টার্গেট হবে সপ্তাহে 1 কেজি, এর বেশি কখনোই না, এবং মাসে হবে 4 কেজি। এবং এটা কি হবে? এটাকে হেলদি ওয়েতে হবে। হেলদি ওয়েতে মানে কি? এক হচ্ছে আপনার কতটুকু শরীরে ঢুকাবেন, আর কতটুকু কিভাবে এই শরীরের বাকি যেটা আপনার এক্সেস ঢুকে আছে এটাকে কিভাবে পোড়াবেন, আর আপনি কিভাবে আপনার জীবনটাকে আপনি মসৃণ করবেন। এটাই হচ্ছে মূলত ব্যাপারগুলো। ধন্যবাদ স্যার। স্যার, ডায়েট বলতে আমরা কি বুঝি? আসলে আমাদের বাংলাদেশে দেশের কিছু জিনিস আমি একটু বলি। কাউকে যদি জিজ্ঞেস করেন অথবা কোনো প্রোগ্রামে গিয়েছেন, ঠিক আছে, কেউ অল্প অল্প করে খাচ্ছে। কি তুমি খাচ্ছ না কেন? না আমি এখন ডায়েটে আছি। ঠিক আছে, কমনলি কিন্তু বাঙালির ইউজ করে। আপনি কি হচ্ছে খাচ্ছেন না কেন? আমি ডায়েটে আছি। তো ডায়েট বলতে মূলত বোঝায় আপনি জীবন ধারণের জন্য যা খাচ্ছেন সেটাই ডায়েট। তাহলে আপনি কিভাবে আমি ডায়েটে আছি এটা বলি? তাই তো এই কথাটা তো সবার ক্ষেত্রে এক, যে আমরা সবাই ডায়েটে আছি, কারণ আমরা জীবন ধারণের জন্য খাবার নিচ্ছি। তো ডায়েট বলতে বোঝাচ্ছে আমার জীবন ধারণের জন্য আমি যাহা গ্রহণ করি সেটাই ডায়েট। ঠিক আছে, আপনি ওজন কমানোর জন্য নিচ্ছেন, এটা ডায়েট না। ডায়েট বলতে সামগ্রিক অর্থে এটাই বোঝাচ্ছে যে আমি যেটা হচ্ছে আমি জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য যাইনি সেটাই ডায়েট। এই হচ্ছে ডায়েটের ডেফিনেশন। আপনি যদি প্রিমিটিভ মেডিসিনের ফিল্ডে যান ওইখানেও একই ডেফিনেশন পাবেন, বা নিউট্রিশনের ডেফিনেশনে যান সেখানে সেম জিনিস, অর্থ কিন্তু সেম। কিন্তু আসলে আমরা জিনিসটা ডায়েট বলতে বোঝাই যে আসলে আমার ওয়েট রিডাকশন করার জন্য যেটা নিই সেটাকে ডায়েট বলি, কিন্তু ডায়েট তো এটা না। ডায়েট মানে হচ্ছে আপনি বেঁচে থাকার জন্য যা করবেন, দ্যাট ইজ দ্য ডায়েট। তো এইটাই হচ্ছে মূলত কথা। জি স্যার। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন হলো ব্যালেন্স ডায়েট অর ব্যালেন্স নিউট্রিশন বলতে আসলে কি বোঝায়, এবং ব্যালেন্স ডায়েট আমাদের বডিতে কিভাবে কাজ করে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার বলি। আসলে ব্যালেন্স এন্ড ব্যালেন্স নিউট্রিশন একটা সুন্দর কথা বলেছে। আসলে ব্যালেন্স ডায়েটটা কি? আমি চাইলে তাত্ত্বিকভাবে, যেহেতু আমি একজন কমিউনিটি মেডিসিনের টিচার, আমি চাইলে কিন্তু আমি আপনাকে এই ফিল্ডের কথাও দিয়ে আমি বুঝাতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে আজকে যা বলবো এটা যেন একদম আমার যিনি শুনবেন, যে ক্লাস 2-র বাচ্চা, সেও যেন এটা বুঝতে পারে। তো এই জন্য আমি কোনো মেডিকেল টার্ম ইউজ করতে চাচ্ছি না, শুধু এটাই বলতে চাই যাহা আমার শরীরে সহজভাবে আমার শরীর হজম করতে পারে, যাহা আমার হাতের কাছে আছে, যাহা আমি সহ্য করা সম্ভব, সেটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট। এখন যদি বলি ব্যালেন্স ডায়েট, এটা কেন ব্যালেন্স ডায়েট বলে? কারণ এটা একটা রেশিও থাকে। আপনার কার্বোহাইড্রেট সাধারণত বেশি, আপনার ব্যালেন্স ডায়েটে 50-65% ক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেট থাকে। প্রোটিনের ক্ষেত্রে আমরা আমরা দেখি যে প্রোটিনের ক্ষেত্রে 10-15% থাকবে। এরপরে বাকি যেটা থাকে ফ্যাট থাকে, অর্থাৎ ফ্যাটটা কত থাকতেছে 20-30%। অর্থাৎ এই ফরম্যাটে মূলত আপনার এই যে ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা রেশিও থাকে। প্লাস এছাড়াও কি থাকে, আরো কিছু জিনিস থাকে। ঠিক আছে, সেটা কি থাকে? কিছু মিনারেলস থাকে, কিছু ভিটামিন থাকে। অর্থাৎ যাহার ভিতরে সব থাকবে সম পরিমাণে এবং স্বাস্থ্যকর ভাবে, সেটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি, এবং এটাই ব্যালেন্স নিউট্রিশন আমরা বলতে পারি। জি স্যার, আপনার উত্তরটা আমরা বুঝতে পেরেছি। স্যার, কিটো ডায়েট বলতে আমরা কি বুঝি এবং কিটো ডায়েটের মাধ্যমে কিভাবে আসলে ওজনটা কমে? আচ্ছা, কিটো ডায়েট এটা আসলে কি? এটা সময়ের একটা সবচেয়ে বড় আলোচিত ডায়েট। ঠিক আছে, অনেকে আসলে যারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমার এই প্রশ্নগুলোর উত্তরগুলোর জন্য অনেকে বসে আছে। আমরা আজকে এই কথাগুলো বলার চেষ্টা করব। কিটো ডায়েট আসলে, কিটো ডায়েট মানে হচ্ছে কি, এটা কিসের নামে নামকরণে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিটো ডায়েট মানে হচ্ছে কিটোন বডি ফরমেশন হচ্ছে। ঠিক আছে, এটা কিটোন বডি ফরমেশন হচ্ছে, সেটা হচ্ছে কিটো ডায়েট।
যেখানে মূলত হচ্ছে আমি যেটা আপনাকে বলেছি যে আমাদের একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে কার্বোহাইড্রেটটা থাকছে 50 to 65%, প্রোটিন থাকতেছে আপনাকে 10 to 15% এবং বাকি যেটা হচ্ছে ফ্যাট 25 to 30% থাকতে পারছে। কিটো ডায়েটের মধ্যে ওরা যেটা করছে তারা লাইফস্টাইলটাকে পুরোটাই চেঞ্জ করে নিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনার কার্বোহাইড্রেট পরিমাণ থাকে 7 থেকে 10%, ইভেন অনেকে এমফাসাইজ করে এটাকে 5% নিয়ে আসে। ইভেন ফ্যাটের পরিমাণটা ওরা দেখা যাচ্ছে 70 থেকে 80% দিয়ে দিচ্ছে, প্লাস 10 to 15% প্রোটিন থাকে। অর্থাৎ এখানের মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে, এরপরে প্রোটিনের পরিমাণ থাকবে এবং কার্বোহাইড্রেট খুব নমিনাল থাকে, সাধারণত 7 থেকে 10% থাকে, এবং কি অনেকে আরো এমফাসাইজ করে এটাকে 5% করে। তার মানে হচ্ছে দেখেন এইটার মাধ্যমে হচ্ছে মূলত হচ্ছে আপনার ডায়েটের প্ল্যানটা দেখেন কতটুকু ভেরিয়েশন। একটু আগে ব্যালেন্স ডায়েট বলেছে, এখন কিটো ডায়েটের ব্যাপারগুলো ঘটেছে। কিটো ডায়েটের মূলত হচ্ছে আপনার একটা প্রশ্ন করেছেন যে কিটো ডায়েটে ওজন কমে কেন। কিটো ডায়েটের সবচেয়ে শুভঙ্করের ফাঁকি হচ্ছে আপনার ওজন কম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাজিক্যাল না, এটা হচ্ছে এক ধরনের ভাওতাবাজি। ঠিক আছে, আমি এখানে কয়টা কথা আমি সেশনের কথা কিন্তু আপনাদের ফার্স্টে বলেছি যে আমাদের শরীরে আপদকালীন সৃষ্টিকতা প্রদত্ত কিছু সিস্টেম, আমাদের বলতে গেলে আমাদের শরীরের মধ্যে কিছু সিন্দুক রেডি হয়ে আছে, যে সিন্দুকের কাজ হচ্ছে আপদকালীন শর্করাটাকে জমিয়ে রাখা। কি ফরম্যাটে জমায় থাকবে সেটা হচ্ছে গ্লাইকোজেন ফর্মে আমার শরীরের মধ্যে জমা থাকবে, অর্থাৎ সিন্দুকের মধ্যে থাকবে। এখানে সিন্দুক হচ্ছে 1 নাম্বার হচ্ছে লিভার, 2 নাম্বার হচ্ছে আমার শরীরের মধ্যে যত বডি মাস আছে সবগুলো হচ্ছে বনের যে মাছগুলো আছে সেটা হচ্ছে আমার শরীরের সিন্দুকগুলো। ওজনটা কিভাবে কমে, যখন মনে করেন সাধারণত আমরা জানি আমাদের শরীরে 3টা চালিকা শক্তি আছে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা ফ্যাট, যেটাকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি। ঠিক আছে, কোনো কারণে কার্বোহাইড্রেট যদি, এবং আমাদের এটাকে আমরা বলতে পারি আমার বডির পেট্রোল, অর্থাৎ আমার গাড়ির ইঞ্জিনের মধ্যে পেট্রোল লাগবে না, পেট্রোল একটা হচ্ছে আমার কার্বোহাইড্রেট হচ্ছে পেট্রোল, আমার অকটেন হচ্ছে ফ্যাট, আর ডিজেল হচ্ছে কি আমার প্রোটিন। ঠিক আছে, এখন শুভঙ্করের ফাঁকিটা কি হচ্ছে, আমি একটা কথাই বললাম, ওরা কিন্তু কি করতেছে কিটো ডায়েট যখন খাচ্ছে তখন কিন্তু 70 to 80% ফ্যাট খাচ্ছে, কার্বোহাইড্রেট কি 5% বা 10% খাচ্ছে। সবজিতে কিছু পরিমাণ থাকে, অনেকে বলে 7 to 10%, আসলে 7 to 10% এতটুকু থাকে না, সাধারণত 6 to 8% বলা হয়। 10% কিন্তু কোথাও আমি দেখিনি, অন্তত কোথাও রেফারেন্স যদি দেখাতে পারে এটা আলাদা কথা, কারণ আমি অন্তত এই রেফারেন্স কখনো দেখি নাই। অরিজিনালি সব সবজিতে থাকে 6 to 8%। ঠিক আছে, যদি অনেকে 10% বলে, আমি এটা অন্তত 10% কোথাও দেখিনি। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে তার মানে হচ্ছে আমার শরীরে যে পরিমাণ শর্করা দরকার হচ্ছে সেই পরিমাণ শর্করা কি পাচ্ছে না। তখন আলটিমেটলি কি হচ্ছে, তখন হচ্ছে এই যে আমার আপদকালীন যে গ্লাইকোজেনটা জমা ছিল সে এখন ভাঙা শুরু করছে। ঠিক আছে, কোথা থেকে ভাঙা হচ্ছে না, আমার হচ্ছে বোন মাস থেকে, প্লাস হচ্ছে আমার হচ্ছে আপনার ইয়া থেকে, লিভার থেকে। তো এখানের মধ্যে আমাদের আল্লাহ তাআলা এরকম একটা সিস্টেম করে রাখছে যে এটার সাথে এক আসে যাবে না, অর্থাৎ গ্লাইকোজেন যখন 1 গ্রাম গ্লাইকোজেন যখন ব্রেকডাউন হয় অর্থাৎ চলে যায়, সে কিন্তু 2 গ্রাম পানিকে নিয়ে আসে। তাই কিটো ডায়েটে প্রথম যে ওজনটা কমে, প্রথম 7 দিন ওজন কমে, মূলত হচ্ছে গ্লাইকোজেন যে ভাঙতেছে তার সাথে 2 গ্রাম করে পানিও কিন্তু চলে যাচ্ছে, যার জন্য হচ্ছে প্রথম যে ওয়েটটা কমে, প্রথমটা হচ্ছে এই মাধ্যমে কমে, একটা হচ্ছে গ্লাইকোজেন এবং ওয়াটারের মাধ্যমে প্রথমে ওজনটা কমে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা জানি কিডনিতে যে কনভলিউটেড টিউবুল আছে সরি, সেখানে কিন্তু সোডিয়াম এক্সক্রিশন হয়। এখানে কিন্তু ওরা কি করে, সোডিয়াম এবং ওয়াটার বেশি বেশি এক্সক্রিশন শুরু হবে, অর্থাৎ কিডনি দিয়ে বেশি বেশি সোডিয়াম এবং ওয়াটার চলে যাবে, অর্থাৎ ইলেকট্রোলাইট গুলা আস্তে আস্তে চলে যাচ্ছেন, ইমব্যালেন্স শুরু হয়ে গেছে। সেকেন্ড ওজন কমে হচ্ছে মূলত হচ্ছে এই ওয়াটার এবং ইলেকট্রোলাইট চলে যাওয়ার কারণে। তো কয়টা কথা বললাম, দুটো কথা বলছি। নাম্বার 3 হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে, কারণ কি কিটোন বডি ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে শরীরে এটা হচ্ছে বর্জ্য পদার্থ শুরু হইলো, ফ্যাটের একটা বর্জ্য পদার্থ আমার শরীরের মধ্যে প্রডিউস হলো, তখন কি হবে আমার শরীরের কাউন্টার কারেন্ট মেকানিজমে এই যে কিটোসিস হচ্ছে মানে অ্যাসিডোসিস হচ্ছে সেটাকে নিউট্রিলাইজ করার চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে, তখন ফসফেট দৌড়ে আসবে যে তাকে এখন মাইরা আমার এখান থেকে বের করতে হবে। তো ফসফেট বডিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম ফসফেট কোথায় জমা থাকে, সেটা থাকে হার্টের মধ্যে থাকে। তো বেশি বেশি পরিমাণ কিন্তু আপনার বোনস থেকে এই ফসফেট গুলো দৌড়ে আসতেছে এটাকে নিউট্রালাইজ করার জন্য, এবং এটা নিউট্রালাইজ করতে করতে ফসফেটটাও কিন্তু আপনার ইউরিন দিয়ে পাস করে যাচ্ছে। তার মানে হচ্ছে দেখেন খেয়াল করেন, যার জন্য বডি থেকে যত বড় বেশি ফসফেট চলে যাচ্ছে তার মানে কি বডিটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, বডি এই বোনসটা কি হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, বোনটা কিন্তু ফাঁপা হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে কিন্তু ওজন কমতেছে। তার মানে এখানে ওজনটা কমতেছে কিভাবে, একটা হচ্ছে গ্লাইকোজেন এবং ওয়াটার চলে যাওয়ার মাধ্যমে, একটা হচ্ছে ইলেকট্রোলাইটের চলে যাওয়ার মাধ্যমে, প্লাস হচ্ছে পানি চলে যাওয়ার মধ্যে, লাস্ট হচ্ছে বোনের ওজনটা কমে যাওয়ার জন্য। এই 3টা ফর্মেটে মূলত হচ্ছে কিটো ডায়েটে ওয়েট গেইন হয়।
তবে কিটো ডায়েটে ফ্যাট কমে এরকম কোনো গাইডলাইন নাই, মানে এরকম কোনো এভিডেন্স নাই যে ফ্যাট কমে যাচ্ছে। মূলত কমে কিন্তু গ্লাইকোজেন, কিটো ডায়েটে কোনোদিন ফ্যাট কমে না। যদি কেউ বলে যে আমি কিটো ডায়েটে ফ্যাট কমিয়েছি, তাহলে বলবো যে আপনি কোনো স্টাডি দেখান, গবেষণা দেখান। সব স্টাডিতে দেখা দিয়েছে যে এখানে ভাঙতেছে মূলত গ্লাইকোজেন, ফ্যাট ভাঙার কোনো সুযোগ নাই এবং সেরকম কোনো এভিডেন্স এখনো পর্যন্ত নাই। তো আশা করি আপনাকে আপনার প্রশ্নের জবাবটা আমি দিতে পেরেছি। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। স্যার এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কিটো ডায়েটের ক্ষেত্রে খাদ্য তালিকাতে আমরা কোন কোন খাদ্যগুলো রাখি এবং কোনগুলো পরিহার করি, এবং ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে এই খাদ্য পরিহারের বিষয়টি কি রয়েছে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার কথা বলছি আমি। প্রথমে কিন্তু আমার অ্যান্সার গুলো আমি দিয়ে দিয়েছি। কিটো ডায়েটের মধ্যে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাটের পরিমাণটা ওরা কিন্তু প্রচুর এক্সেস করে দিতে চাচ্ছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে ফ্যাটটা অ্যাকুমুলেশন হচ্ছে, ফ্যাট গুলো বেশি বেশি করে দেওয়া হচ্ছে। সেখানে আপনি দেখেন এখানে কিন্তু কার্বোহাইড্রেট নাই, কার্বোহাইড্রেট খুব কম গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে যেখানে ফ্যাটের পরিমাণ আপনি আপনার শরীরের মধ্যে ঢুকাচ্ছে, সেই দিক দিয়ে আবার কার্বোহাইড্রেটটাকে কিন্তু আস্তে আস্তে আপনার তালিকা থেকে বের করতেছে। যেমন কিটো ডায়েটের মধ্যে অনেক ধরনের ডায়েট আছে, যেমন হচ্ছে আপনার অ্যাটকিন ডায়েট আছে, সাউথ বিচ ডায়েট আছে, ঠিক আছে? সাইক্লিক্যাল কিছু ডায়েট আছে, এরকম অনেকগুলো। কিটো ডায়েটের মধ্যে কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। আমি এর আগেও এরকম সেশন আপনাদের এই প্ল্যাটফর্মে আমি নিয়েছিলাম, আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আমার একটা সেশনটা নিয়েছিলাম। তাহলে যারা কিটো ডায়েটের ক্লাসিফিকেশন গুলো জানতে চান, আপনারা কিন্তু আপনাদের অ্যাক্সেস এর ভিডিওটা আমার নাম দিয়ে সার্চ করলে আপনারা পাবেন, ওইখানে আমি ডিটেলস আমি দিয়েছি। তো এখানে মূলত ওরা কার্বোহাইড্রেটকে রিডাকশন করতেছে, অর্থাৎ কার্বোহাইড্রেটকে আপনার খাবারের থেকে বাদ দিচ্ছে। আর এটার বড় বড় যেটা এটার জায়গায় কি করছে, বেশি বেশি ফ্যাটটাকে আপনাকে জয়েন করতেছে, তো আপনার খাবারে ফ্যাটের পরিমাণ আছে। অন্যদিকে ব্যালেন্স ডায়েটের মধ্যে দেখেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট রেশিও, ম্যাক্রোনিউট্রিয়েন্ট রেশিওটা কিন্তু সমান থাকে, ঠিক আছে? কিন্তু এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যারা আছে, ভিটামিন মিনারেল, সেটা কিন্তু সমান পরিমাণ থাকে ব্যালেন্স ডায়েটে। যেখানে এর মধ্যে আপনার ব্যালেন্স ডায়েটটা আপনার কিটো ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট নাই, ভিটামিন মিনারেলটা পর্যাপ্ত পরিমাণে নাই, এবং আমরা বলতে পারি যে ভিটামিন মিনারেল বলতে গেলে ওইখানে অভাবই থাকে। এটা হচ্ছে আপনার কিটো ডায়েট এবং এর মধ্যে ডিফারেন্সটা। ধন্যবাদ স্যার। স্যার ব্যালেন্স ডায়েট চার্ট এবং কিটো ডায়েট চার্টে আমরা কোন খাবারটি কত পার্সেন্ট রাখতে পারি, কোন খাবারটি আসলে কত পার্সেন্ট? আচ্ছা, এখানে কিন্তু আমি অলরেডি কথাগুলো বলে দিয়েছি। সাধারণত ব্যালেন্স ডায়েটের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট সবই আছে, ঠিক আছে? রেশিওটা আমি কিন্তু বলেছি। কার্বোহাইড্রেট হচ্ছে আপনার 50 to 65%, প্রোটিন হচ্ছে আপনার 10 to 15%, এবং বাকি যেটা আছে 25 to 30% আপনার হচ্ছে ফ্যাটটা আমরা কিন্তু দিয়েছি। বাট ব্যালেন্স ডায়েট আর কিটো ডায়েটের মধ্যে এবং তার সাথে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, ভিটামিন মিনারেল থাকে, এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তো আছে, যেটা আমি রেশিওটা আমি বলেছি। কিন্তু আপনার কিটো ডায়েটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে না, থাকলে খুব অল্প পরিমাণ থাকে। সাধারণত বলা হচ্ছে যে কিটো ডায়েটের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেল কিন্তু ডেফিসিট হয়। যেমন হচ্ছে আপনার ভিটামিন বি, তারপর ভিটামিন সি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপর সেলিনিয়াম, এগুলো কিন্তু ডেফিসিট থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে? প্লাস হচ্ছে আবার তো ইলেকট্রোলাইট তো চলে যাচ্ছেই, এটা একটা ব্যাপার। প্লাস ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটাকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, কিন্তু ওরা তো কার্বোহাইড্রেটকে তো খাবারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ অনেক বাড়া, ঠিক আছে? যাও কার্বোহাইড্রেটে অ্যাড করেছে, তাও একদম এমফেসাইজ করে 5 to 10%, যেটা আমাদের বডির জন্য যেটা হচ্ছে আপনার ক্ষতিকর। তার মানে হচ্ছে কি, আমার এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণ কিন্তু সমান পরিমাণ নেই, যেটা আপনার বডিকে আপনার সুস্থ রাখতে দরকার। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই পার্সেন্টেজে মূলত থাকতেছে, যেখানে রেশিওটা ঠিক মতো থাকে না, এই একটা ব্যাপার। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিটো ডায়েট তাহলে কাদের জন্য ভালো আর কাদের জন্য খারাপ, কারা এটা করতে পারবে না, ফলো করতে পারবে না? আচ্ছা, এখানে কিন্তু আমি একটা কথা বলি, কিটো ডায়েটের জন্ম হয়েছিল মূলত 1921 সালের দিকে, ঠিক আছে? 1921 সালের দিকে এটা মূলত আপনার জন্ম হয়েছিল। মূলত হচ্ছে হিউজ কনক্লিন মূলত হচ্ছে আপনার এপিলেপসি পেশেন্টের, অর্থাৎ একটা সময় ছিল যখন হচ্ছে আপনার যে অ্যান্টি এপিলেপসি ড্রাগ গুলো কিন্তু আবিষ্কৃত হয়নি, ঠিক আছে? তো 1921-এর দিকে দেখা দিয়েছে সেই ধরনের ভালো খিঁচুনি রোধ প্রতিরোধ করার জন্য কিন্তু ভালো কোনো ওষুধ তখন বাজারে ছিল না। তখন হিউজ কনক্লিন কি করলেন, উনি দেখলেন ওয়াটার ফাস্টিং করে উনি অনেক খিঁচুনি রোগের মানে যে বাচ্চাগুলো আছে এটাকে সুস্থ করা শুরু করলেন। এবং সেই বছরেই আপনার যে একটা কনভেনশন হয়েছিল সেই বছরই 21 সালেই, সেখানে গেইলের নামে একজন ব্যক্তি এই যে ব্যাপারটা যে
খিঁচুনি রোগের ক্ষেত্রে একটা অবিমানীয় একটা ফলাফল পেয়েছে কিটোডাইটের মাধ্যমে, সেটা কিন্তু সেই বছর কিন্তু কনভেনশনে আছে এবং কি পেপার টেপার সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে। তো এটা কিন্তু আপনার যতদিন পর্যন্ত অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা ব্যবহার হয়নি বা এটা আবিষ্কৃত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ড্রাগটা খুব ভালো কাজ, এটা কিন্তু একটা একটা বড় পথ্য হিসাবে কিন্তু ছিল। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে এছাড়াও কিন্তু আমরা দিতে পারি যখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কোনো কারণে কোনো পেশেন্টকে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ পেশেন্ট এখন এটা নিতে পারতেছে না, তার অনেক ধরনের প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মূলত আপনার এই জিনিসটা কিটোডাইটটা কিন্তু বলতে গেলে সৃষ্টিকর্তার আশীর্বাদ। ঠিক আছে, এছাড়া কিছু জিনগত শর্করা মেটাবলিজম, শর্করা হজম করার জন্য কিছু জিনগত সমস্যা থাকে অনেক মানুষের, সেটার কারণেও কিন্তু মূলত এই প্রবলেমটা হচ্ছে। যেমন হচ্ছে কিছু কিছু মানুষের জন্মগতভাবে দেখা যায় যে গ্লুকোজ ট্রান্সপোর্ট প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, তার ক্ষেত্রে কিন্তু কিটোডাইট একটা আশীর্বাদ। অনেকে আছে পাইরুভেট ডি কার্বক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকে, তার ক্ষেত্রেও কিন্তু এই আশীর্বাদ। এই যে চারটা জিনিস বললাম, চারটা উচ্চারণ করেছি, এই চারটা জিনিসের ক্ষেত্রে কিটোডাইট হচ্ছে আশীর্বাদ। আবার বলছি, নাম্বার 1 হচ্ছে এপিলেপসি, যারা এপিলেপসির পাশাপাশি যারা অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা টলারেট করতে পারেন না তাদের জন্য দুটা। 3 নাম্বার হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার প্রোটিন ডেফিসিয়েন্সি যাদের থাকে, অর্থাৎ জিনগতভাবে যাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রবলেম আছে, আর একটা পাইরুভেট ডিকার্বোক্সিলেজ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে এটা আশীর্বাদ স্বরূপ। এখন কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন, যেমন একটু আগে আমি বলেছি যে পাইরুভেট ডিকার্বক্সিলেজের ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা এটা দিব, আবার এখানে আবার কথা আছে যে পাইরুভেট কার্বক্সিলেজ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু এটা দেয়া যাবে না, এটা একটা ব্যাপার। প্লাস হচ্ছে অনেকের আছে যে প্রোফাইরিয়া থাকে, ঠিক আছে, প্রোফাইরিয়া কিউটেনিয়াস কাটা আছে, ঠিক আছে, এটা নোন কেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। অনেকের আছে যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আছে বা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ক্ষেত্রে কোনো ডিফেক্ট আছে, জিনগতভাবে কিছু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। বা অনেকে আছে যে কার্টিডিন ডিফিসিয়েন্সি আছে। তো এই সকল যে ব্যাপারগুলো আমি 5-6টা কথা আমি আপনাদের উচ্চারণ করেছি, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি কিটোডাইটটা দিতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু পেশেন্টকে দেওয়ার সাথে সাথে কিন্তু বডি নিতে পারবেন না, অলরেডি বডিতে আপনার সমস্যা শুরু হয়ে যাবে, কারণ একদম ডাইরেক্ট সমস্যা শুরু হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো, এই হচ্ছে ইন্ডিকেশন গুলা, আর এই যেটা হচ্ছে আপনাদের কন্ট্রা ইন্ডিকেশন গুলো আপনাদেরকে বললাম, এটা কিন্তু মূলত হয়ে থাকে। তো থ্যাংক ইউ, আমি আপনার প্রশ্নের জবাবটা আপনারা পেয়েছেন কিনা আমাকে জানাবেন। জি স্যার, আমরা আপনার প্রশ্নের জবাবটি পেয়েছি, ধন্যবাদ স্যার। স্যার এখন যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে কিটো ডায়েট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ, এবং যদি কেউ লং টার্ম ধরে এটা কন্টিনিউ করতে চায় সেক্ষেত্রে আমাদের শরীরে কি কি ক্ষতির সম্মুখীন সে হতে পারে? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমে আমি একটা প্রশ্ন আমি কথা বলেছি, কিটো ডায়েটটা হচ্ছে মূলত হচ্ছে আমরা একটা ম্যাজিক ডায়েট বলতে পারি। আর অনেকে বলে যে আমার ওজন কমে, এটা কমে, ওইটা কমে। আচ্ছা, আমরা কি এটা অনেকটা বলতে পারি, মুদ্রার এক পিঠটা কিন্তু আমরা দেখতে পাই কিটো ডায়েটের ক্ষেত্রে, কিন্তু মুদ্রার অপর পিঠটা কিন্তু জানা যায় না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এই মুদ্রার এই যে আপনার যে এক পিঠটা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি বা 4 সপ্তাহের রেজাল্ট পাচ্ছি, কিন্তু জীবনটা তো 2 সপ্তাহ বা 4 সপ্তাহ না। এটা তো আপনার 2 সপ্তাহ 4 সপ্তাহ চিন্তা করি কিন্তু আপনার জীবনটা হবে না। তো এখানে যেটা হচ্ছে, যখনই একটা পেশেন্ট হয়তো বা দেখা যাচ্ছে, অনেকে বলে যে আরে কিটো ডায়েট করলে আমি ভালো আছি, তুমিও করো, করতেছে, আলটিমেটলি প্রথম দিকে ওয়েট রিডাকশন করতেছে। আমি একটা কথা প্রথমে বলেছি যে মেডিকেল লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু সব ডিজিজের প্রথম পথ্য। ঠিক আছে, কিন্তু কোথাও কিন্তু বলা নাই আপনি ক্রাইস ডায়েট করেন, আপনি মিলিটারি ডায়েট করেন, আপনি কিটো ডায়েট করেন, দ্রুত ওজন কমান। ঠিক আছে, ওজন কমানো অনেক রোগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কাজ করে, কিন্তু কোনো জায়গায় বলা নাই, কোনো গাইডলাইনে বলা নাই, কোনো গবেষণায় বলা নাই আপনি তাড়াতাড়ি ওজন কমান, এটার ইফেক্ট খুব খারাপ। যেমন কিটো ডায়েটের ক্ষেত্রে প্রথম যেটা হয়, আমি আমার নিজস্ব প্র্যাকটিসও আমি যেটা দেখেছি, বাইয়াতে দেখেছি, 1 নাম্বার পেশেন্ট নিয়ে আসে কিন্তু মূলত হেডেক নিয়ে। অর্থাৎ পেশেন্টের এমন হচ্ছে যে কিটো ডায়েট করার পরে পেশেন্ট বলে যে আমার কিন্তু খুব মাথা ধরা থাকে, মাথা ব্যথা থাকে। পেশেন্টের কিন্তু কনস্টিপেশন ডেভেলপ করে, ঠিক আছে, প্রচুর পরিমাণে তার পায়খানাটা কষে যায়। প্লাস হচ্ছে তার কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, দেখা যাচ্ছে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে ফেলছে, এমন কিন্তু পেশেন্ট আমরা দেখি। পেশেন্টের আপনার ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্লাস হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা আসলে বাচ্চাদেরকে কিটো ডায়েট প্রমোট করে, যার ফলে হচ্ছে কি জানেন, আমাদের যে যে বাচ্চাগুলা যারা 18 বছরের নিচে, তারা কিন্তু কিটো ডায়েট করার কারণে কিন্তু বামন হয়ে যাচ্ছে। ব্যাপারটা কতটুকু ভয়ঙ্কর আপনি চিন্তা করেন, গ্রোথটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যতটুকু লম্বা হওয়ার কথা, যতটুকু বাড়ার কথা, তার কিন্তু সেরকম বাড়ছে না, সে বামন হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার। রেনাল স্টোনের ক্ষেত্রে
আপনার প্রচুর পরিমাণে এভিডেন্স আছে যে কিটো ডায়েটের কারণে রেনাল স্টোন হয়েছে। ইভেন এটাকে বলা হচ্ছে প্রায় 5 থেকে 8% মানুষ কিন্তু রেনাল স্টোনের 1 নাম্বার মানে কজের মধ্যে একটা কজ হচ্ছে কিটো ডায়েট। 5 to 8% যারা ক্ষেত্রে দেখা গেছে যারা কিটো ডায়েট করে রেনাল স্টোন হচ্ছে। মাইক্রোনিউট্রিয়েন্ট তো ডেফিসিয়েন্সি হচ্ছে, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি হয়েছে, কিভাবে হয়েছে আমি আপনাকে বললাম। ঠিক আছে, এই যে ব্যাপারগুলা প্লাস হচ্ছে পেশেন্টের যত রকম সমস্যা আগে ছিল সবগুলা বেড়ে গেছে, এখন আপনার সবকিছু আনকন্ট্রোল হয়ে গেছে। ঠিক আছে, এলডিএল এর পরিমাণ বেড়ে গেছে, পেশেন্টের গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স শুরু হয়ে গেছে, পেশেন্ট কিন্তু হঠাৎ করে বলতেছে আমার হঠাৎ করে পেটে ব্যথা করে, আমার মাথা ব্যথা করতেছে। এটা হচ্ছে কমন কমপ্লেন পেশেন্ট, আমি অনেক পেশেন্ট দেখেছি তাদের কিন্তু কমন কমপ্লেন এই জিনিসগুলো ছিল। আর পরে যেটা হচ্ছে যেমন ক্যালসিউরিয়া, হাইপার ক্যালসিউরিয়া, এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। তো আপনি দেখেন যে আরো কিছু জিনিস হয় যেমন মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ব্লাড ইউরিন নাইট্রোজেন, এগুলো কিন্তু বেড়ে যায়। দেখেন আপনি ইউজ করার কথা ছিল মূলত হচ্ছে 4টা জায়গায়, কিন্তু ওজন কমানোর জন্য বা এটার জন্য ওটার জন্য আপনি এগুলো ইউজ করেছেন, তার ফলের আশীর্বাদ স্বরূপ আপনি এই সকল অভিশাপগুলো আপনার প্লেটের মধ্যে চলে আসছে। দেখেন আপনি ইউজ করেছেন, করা দরকার ছিল কোথায়, আপনি এটা না করে এটা অন্য, আপনি এটা ইউজ করছেন অন্য ইন্ডিকেশনে, যার ফল বা যার অভিশাপ আপনারা কিন্তু এই সকল ডিজিজকে টেনে নিয়ে আসতেছেন। যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো আজকে আমাদের সারা যারা কিটো ডায়েট করতেছেন সে সকল মানুষরা জেনে বা না জেনে এই জিনিসগুলো করছেন, যার কারণে তার লং টাইম এই ধরনের কমপ্লিকেশন হচ্ছে। ইভেন কিটো ডায়েটের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকে মারাও যাচ্ছে। ঠিক আছে, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা বাচ্চা কিন্তু মারা গেছে কিটো ডায়েট করতে গিয়ে। কারণ কি, ওরা অ্যানোরেক্সিয়া নার্ভাসা করছে। অ্যানোরেক্সিয়া নার্ভাসা কিভাবে হয়েছে, নর্মালি একটা জিনিস বলে, সেটা হচ্ছে আমাদের শরীরের, আমি একটা বললাম যে মূল চালিকা শক্তি হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, যখন আমাদের শরীরের মধ্যে যখন মনে করেন যে কার্বোহাইড্রেটটা যখন কমে যায়, তখন কিন্তু আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজমে কিন্তু ব্রেনের মধ্যে বলে যে আমার খিদা লাগছে খিদা লাগছে, তখন কি করবে বেশি, তখন তখন কিন্তু বডি কিন্তু সিগন্যাল দিবে কোথায় গ্লাইকোজেন আছে ভাঙো। প্লাস হচ্ছে কি হচ্ছে যে হরমোন যে ব্যাপারগুলা, ঠিক আছে, হরমোনগুলা কিন্তু আমরা জানি যে গ্রোথ হরমোন আছে, কর্টিসল আছে, এটা কিন্তু আপনার কিন্তু এই জিনিসগুলা কিন্তু আপনি যখন কার্বোহাইড্রেটে থাকেন এই জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট একটা ব্যালেন্সে থাকে। যখন আপনি এটাকে সুন্দর করে টার্ন ওভার করে চলে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম কিছুই থাকে না। তার মানে কিন্তু কিটো ডায়েট যারা করে দেখা যাচ্ছে পেশেন্ট গুলার কিন্তু বলবে যে আমার কিন্তু খিদা লাগে না, কারণ লাগে না কেন, কারণ হচ্ছে আপনার তো যে সাপ্রেশন হয়ে আছে, আপনার তো মেকানিজম তো উল্টাপাল্টা হয়ে আছে, তো আপনার তো খিদা লাগবে না। তো খিদা না লাগলে আপনি কি করবেন, কম খাবেন। কম খাইলে কি হবে, এক সময় সময় আপনার আপনার খাবারের প্রতি একটা অরুচি চলে আসবে। অনেকের এমনও দেখেছি, ঠিক আছে, কিটো ডায়েট অফ করছে, প্রচুর পরিমাণ খিদা, যখন আবার একটু করে কার্বোহাইড্রেট শুরু করছে তার কিন্তু হাঙ্গার সেন্টারটা আবার মানে কাজ করা শুরু করছে আবার সঠিক নিয়মে, সে কিন্তু খিদা মানে দেখা গেছে যে এতটাই ক্ষুধার্ত হয়েছে যে কুলা সে কিটো ডায়েট করে কমাইছে সে আরো তার 3 গুণ বাড়াই ফেলছে। কারণ কি, হাঙ্গার সেন্টারটা যেটা সাপ্রেস ছিল সেটা তো অ্যাক্টিভিটি হয়ে গেছে, ওভার অ্যাক্টিভিটি করা শুরু করছে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো হয়। তো দেখেন ব্যাপারগুলো আমি কোথায় গেলাম, কোথা থেকে কোথায় আসলাম, ব্যাপারটা কতটুকু ভয়ঙ্কর একটা ব্যাপার। এই একটা ব্যাপার আপনাদের আজকে আপনাদের এই ইয়ার মাধ্যমে এই ইনফরমেশনটা দিতেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমার প্রশ্ন হলো, খাবারে অনীহা দেখা যায় কিটো ডায়েট করলে, এটা এমন কেন হয়? এই যে একটু আগে আমি এটা অ্যান্সার কিন্তু আপনাদের একটু আগে আমি দিয়েই দিলাম। ঠিক আছে, কারণ মূলত হচ্ছে আর কি আমার যে বডির যে মেকানিজম, ঠিক আছে, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেটটা যেটা আছে হাঙ্গার সেন্টারে কার্বোহাইড্রেট সিগন্যাল যাচ্ছে না। ঠিক আছে, এটা ফ্যাটের মধ্যে এটা কনভার্সন হয়ে গেছে, ফ্যাটের দিকে এটা টার্ন ওভার হয়ে গেছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমি তো জিনিসটা বুঝতে পারতেছি না যে আমার কোথায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমার পেটে আমার খিদা লাগতেছে না, আমার শরীরে সিগন্যাল যাচ্ছে না, ব্রেনে সিগন্যাল পাচ্ছে না। তো আলটিমেটলি কি হচ্ছে, সবকিছু আমার হাঙ্গার সেন্টার সাপ্রেশন হয়ে গেছে। যার জন্য কিন্তু হচ্ছে কি, কিটো ডায়েট করলে মানুষ খিদা পায়, মানে খিদা কম লাগে বা খিদা পায় না বললেই চলে। প্লাস হচ্ছে যেটা হচ্ছে ওই যে অ্যানোক্সিয়া নার্ভোসার মতো সিমটম গুলো ডেভেলপ করে এই সকল কারণে, খাবার অরুচি, বমি বমি ভাব, এই সিমটম গুলো কিন্তু হচ্ছে, ইনভ্যারিবলি হচ্ছে। এই একটা ব্যাপার। জি স্যার, আমার পরবর্তী প্রশ্ন হলো, যারা ব্যালেন্স ডায়েট ফলো করে তারা কি কি সুবিধা পায়, এবং ব্যালেন্স ডায়েট যদি সব সময় লং টাইম ধরে ফলো করে তাহলে আমাদের শরীরে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে? আচ্ছা, এখন ব্যালেন্স ডায়েটের মানে হচ্ছে আমি সঠিক পরিমাণে সমপরিমাণে আমি সবকিছু ঢোকাবো। মানে জিনিসটা এরকম, যাহা আমার শরীরে দরকার তাহা আমি ঢোকাবো, যাহা আমার শরীরে দরকার নেই সেটা আমি ঢোকাবো না। সোজা যদি আমি বাংলায় কথা বলতে চাই তাহলে সেটা। তার মানে হচ্ছে কি, ওই যে একটা কথা বললাম, জীবন তো 2 সপ্তাহ না, বা জীবনটা 4 সপ্তাহ না, বা জীবনটা 2 মাসের না, আমাকে জীবনটা হতে হবে সারা জীবন। তার মানে আমি যদি সঠিক নিয়মে সঠিক পরিমাণে আমরা যেতে পারি
তাহলে হচ্ছে যত ধরনের রোগ আছে সব রোগ থেকে ঝুঁকিটা আমাদের কম হবে। আমি বলবো না যে হবে না, ঠিক আছে, হবে, কিন্তু ঝুঁকিটা অনেক কম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো ব্যালেন্স ডায়েট করলে আপনার পরিহারের কিছু নাই, আপনি খাবার নিয়মিত খাবেন এবং প্লাস হচ্ছে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। অর্থাৎ যাহা খাবেন এক্সারসাইজ যদি হয় সেটা বার্ন করতে হবে। সেটা বার্ন কিভাবে হবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্স্যাক্টলি। আর সবসময় মাথায় রাখবেন যে সুস্থ থাকার জন্য হাঁটা দরকার, রোগ হওয়ার পরে হাঁটার দরকার নাই। আগে যাতে রোগ প্রতিরোধ যাতে করতে পারেন সেটার জন্য আমরা যারা প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট, আমরা একটা কথা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠিক আছে, এটা সব রোগের কারণে। আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনারা যারা এখন এই মুহূর্তে আমার শুনতে পাচ্ছেন, অনেকে এখানে এই মুহূর্তে আছেন, অন এয়ার আমি দেখতে পাচ্ছি, আপনারা যদি আজকে থেকে বলেন তার আজকে থেকে আমি 30 মিনিট করে হাঁটবো, তাহলে আপনি কিন্তু পরবর্তী ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারেন। ইভেন কিছু মা আছেন দেখা যাচ্ছে বাচ্চা সারাদিন খায়, তারপরে বলে যে ডাক্তার সাহেব আমার বাচ্চা তো খায় না, তাকে আবার সুন্দর মতো করে ঢুকাচ্ছে শরীরের মধ্যে, বেশি বেশি করে জিনিসপত্র ঢুকাচ্ছে। আলটিমেটলি একটা সময় হচ্ছে এই বাচ্চাটার মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করবে। এই মেটাবলিক সিনড্রোমের আশীর্বাদ হিসেবে কি আসবে? তার কাছে করোনারি আর্টারি ডিজিজ আসবে, ডায়াবেটিস ডেভেলপ করবে, সেরেব্রোভাস্কুলার ডিজিজ আসবে। কারণ কি? সে তো বেশি বেশি ঢুকাচ্ছে। তো আমাকে দরকার হচ্ছে যতটুকু আমার শরীরে দরকার ততটুকু আমি খাবো, সেই পরিমাণে হাঁটাচলা করব, দেখা যাবে আমি সুস্থ থাকবো। কারণ জীবনটা আমি চাচ্ছি যে আমার লাইফস্টাইলটা এমন হবে, সঠিক নিয়মে হবে, এবং আমি সঠিকভাবে জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবো। এইটাই হচ্ছে ব্যাপার। জি স্যার, থ্যাংক ইউ, আপনার অ্যান্সারটি আমি পেয়েছি এবং বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। স্যার, কিটো ডায়েট ফলো করতে যে পেশেন্টের মাঝে নিউট্রিশন ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে 6 থেকে 8 ধরনের ভিটামিন সাপ্লিমেন্টেশন নিচ্ছে, কিন্তু ব্যালেন্স ডায়েট ফলো করার মাধ্যমে কিন্তু সে কিন্তু ন্যাচারাল সোর্স থেকে সবকিছু পেতে পারে। তো এই ধরনের ব্যালেন্স ডায়েট ফলো করলে সে কি কি উপকার পেতে পারে এবং কি কি ক্ষতিকর বিষয় থেকে রক্ষা পেতে পারে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। এক নম্বরে যে একটা কথা বললাম, 5-7টা ভিটামিন ট্যাবলেট খাওয়া লাগতেছে না, 5-7টা কভারে দেখা যায়, তো এই জিনিসটা তো আসলে ম্যাল প্র্যাকটিস। আপনি চিন্তা করেন একজন চিকিৎসক হয়ে যদি আমি 5-7টা ভিটামিন দিই, এটা তো একটা ম্যাল প্র্যাকটিস, সোজা কথা। ঠিক আছে, এটা কেন করতেছেন উনি? উনি করতেছেন যে যেহেতু উনি জানেন মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি হচ্ছে, তো এটা তো ওয়ান কাইন্ড অফ ক্রাইম। ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা যদি বলি সাধারণত ভিটামিন মিনারেল ইউজ করার সিস্টেম হচ্ছে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমি একজন মানুষকে যে 7-8টা কোম্পানি যদি ঢুকাই, এটা তো বডি, ইটস নট এ মেশিন। এটা তো আপনার মাথায় রাখতে হবে। যেদিকে ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু আপনার কিছু লাগতেছে না, কারণ কি আপনার সব খাবারের মধ্যে সব আছে। তো ব্যাপারটা কি দরকার আমার, কি আমি একটা কথাই বলতে চাই, এই যে 5-7টা ভিটামিন আপনি ট্যাবলেট কিনে নিয়ে আসতেছেন, আপনি শরীরে ঢুকাচ্ছেন, আপনার তো আর্থিকভাবে ক্ষতি হচ্ছে, মানসিকভাবে ক্ষতি হচ্ছে, বারে বারে ওষুধ খেতে হচ্ছে। একটা জিনিস মনে করেন, কোনো মানুষ কি বেশি বেশি ওষুধ খেতে চায়? আমাদের অন এয়ারে আপনারা যারা আছেন, আপনারা নিজেকে প্রশ্ন করতে বলেন তো, আপনারা কি ওষুধ খেতে চাইবেন? দেখা যাচ্ছে না আপনি স্যার। 2টা-3টা ওষুধই ইভেন খাইতে আপনি চাইবেন না। ইভেন আমরা বলি যে ডাক্তাররা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নেগলিজেন্সি করে, কারণ কি ডাক্তার ওষুধ খেতে চায় না। ঠিক আছে, আপনাকে যখন 8টা-9টা আমি ভিটামিন দিতে শুরু করবো, আপনার শরীর তো খাইতে চাইবে না। আর ভিটামিন দিয়ে কি করবে? ইটস ওয়ান কাইন্ড অফ প্লেসেবো। ঠিক আছে, এটা যদি বলতে চাই আমি অন এয়ার, ওয়ান কাইন্ড অফ প্লেসেবো। এবং কোনটা কোন ভিটামিনে কত পরিমাণ আছে আপনার শরীরে যতটুকু দরকার ততটুকু তো সাপ্লিমেন্ট থাকে না। সেরকম ভাবে ভিটামিন তো বাজারজাত হয় না। তার মানে কি আপনার আর্থিকভাবে ক্ষতি, আপনার মানসিকভাবে ক্ষতি, আপনার বারে বারে ওষুধগুলো নিতে হচ্ছে, তার মানে কি আপনি একদম এক্সস্টেড হয়ে যাচ্ছেন। এখন কি আপনি কি জীবনটাকে অনুভব করবেন, নাকি এই জিনিসগুলো নিয়ে এক্সস্টেড হইতে থাকবেন? সিদ্ধান্ত আপনার। ঠিক আছে, আপনি কি আপনার পরিবারের ব্যাপারগুলো দেখবেন, নাকি আপনি আর্নিং সোর্স গুলো দেখবেন? আপনি নাকি আপনি হচ্ছে আপনার টাকার কোনো ব্যবস্থা নাই, আপনি ঠিক মতো আপনার ইনকাম নাই, কিন্তু আপনাকে এখন বেঁচে থাকার জন্য দিতে হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে? আপনার লস হচ্ছে, লাভ তো কোনো দিকে হচ্ছে না। যদি বুঝতাম আপনার হচ্ছে আপনার সিজার হয়েছে, অ্যাপিলেপসি হয়েছে, আনকন্ট্রোল আছে, বুঝতাম যে আপনার খাওয়া দরকার। যদি বুঝতাম যে আপনার এই মুহূর্তে হচ্ছে আপনি কার্বোহাইড্রেট হজম করতে পারেন না, সেই জন্য আপনি কিটো ডায়েট করতেছেন, তাও তো বুঝতাম, তাহলেও আমি বুঝতাম। ওকে ফাইন। এখন আপনি ওজন কমার জন্য যদি এটা করেন, তার জন্য যদি আপনাকে এতগুলো খেসারত দিতে হয়, ক্ষতিটা আমার হচ্ছে না আপনার হচ্ছে? আয়নাতে জাস্ট তাকিয়ে আপনি নিজের দিকে নিজে তাকিয়ে জাস্ট প্রশ্নটা করেন, ক্ষতি কি আমার হচ্ছে না আপনার হচ্ছে? এবং কি ক্ষতিটা কি আপনার শুধু হচ্ছে? আপনার তো একা শুরু হচ্ছে না, কারণ আপনার তো বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যা হচ্ছে। আলটিমেটলি এটা ফল কারা পাচ্ছে? আপনার ফ্যামিলি পাচ্ছে। আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনার ফ্যামিলিকে কষ্ট দিচ্ছেন। আপনি আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি মানুষের সাথে দেখা যাচ্ছে অসুস্থতার কারণে আপনি সামাজিকতা মেনটেন করতে পারছেন, তার মানে কি আপনি তো অনেক দূরে সরে যাচ্ছেন। তো জীবনটা একটা লিমিটেড টাইম, তার মধ্যে যদি আপনি যদি নিজেকে গুটিয়ে নিয়েই থাকতে হয়, তাহলে তো এই জীবনের লাভটা কি? তাই এটাই ডিসিশনের বিষয় আপনার। এটা আপনার জীবনটাকে আপনি কিভাবে চালাতে চাচ্ছেন, এটার প্রশ্নটা। এখানে আমরা যারা শুনতে পাচ্ছি, যারা দেখতে পাচ্ছি, সবাই নিজ নিজ মতামত আছে।
সবাই আপনার নিজেরা সিদ্ধান্ত নেবেন। তো আমার কথায় কখনো বলবেন যে অঙ্কুশ স্যার আসছিলেন, আইসা উনি এসা অনেক লেকচার দিয়েছেন, ওনার কথায় প্রভাবিত হয়ে আমি আমি এটা করছি না, নট এ নেসেসারি। আমি একটা কথা, আমি আপনাদেরকে জাস্ট আয়না দেখাচ্ছি। এই আয়নাতে চেহারাটা আপনি দেখবেন, চুলটা আপনি আঁচড়াবেন, লিপস্টিকটা আপনি দিবেন, সিদ্ধান্ত আপনার। এটা কোন কালার নিবেন, এটাকে লাল কালার নিবেন না কালো কালার নিবেন না হলুদ কালার নিবেন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। কিন্তু আপনাকে অবশ্যই জাজমেন্ট করতে হবে, আমি কেন নিচ্ছি, আমার যে কি হতে পারে, এটার ভবিষ্যৎটাকে সবকিছু বুঝে শুনে করবো। আমি শুধু কি অফ দ্য মেসেজ আমি বলতে চাই। ইভেন আমি একটা গবেষণার কথা বলি, আসলে কি ভাই, আমি সারাদিন আসলে এই পাবলিকেশন এগুলো পড়াশোনা করার চেষ্টা করি, যার জন্য আমার মাথায় সবসময় গবেষণা বা এভিডেন্স ভিত্তিক কথা বলতে আমি খুব পছন্দ করি। কিটো ডায়েট নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দুইটা গবেষণা হয়েছে, আপনারা অনেকে জানেন কিনা জানি না। একটা হচ্ছে 11 বছরের একটা গবেষণা হয়েছে, একটা 25 বছরের গবেষণা হয়েছে। 11 বছরের গবেষণাতে যে 1999 সাল থেকে 2010, মানে 2010 সালে এটা রেজাল্ট বেরোছে। আরেকটা গবেষণা হয়েছে আপনার মূলত 25 বছরের। তো আগে বলি 11 বছরের গবেষণা বলি, যে 1999 সাল থেকে 2000 সালে একটা গবেষণা বলি, যেখানে হচ্ছে প্রায় 24,825 জন মানুষের উপরে গবেষণাটা করা হয়েছে। এবং এই গবেষণা করে দেখা গেছে যারা কিটো ডায়েট করছে তাদের মধ্যে 51% করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বেড়ে গেছে, 50% সেরেব্রোভাস্কুলার ডিজিজের ঝুঁকি বেড়ে গেছে, 35% ক্যান্সারের ঝুঁকি বেড়ে গেছে। তার মানে কি তারা কিন্তু এই রোগে মারা যাচ্ছে। আরেকটা গবেষণা দেখাচ্ছে, যেটা 25 বছরের গবেষণা, এটা বিজ্ঞানীরা করেছেন, এটা আমি করি নাই, সায়েন্টিফিক গবেষণার তথ্য আমি বলছি। যেটা একটু আগে বলেছি যে 11 বছর গবেষণায়, যেটা ইউরোপিক সোসাইটি অফ কার্ডিয়াক, ওদের একটা ইয়ার মধ্যে গবেষণা পত্রের মধ্যে কিন্তু এটা বেরিয়েছে। আর 25 বছরের যে গবেষণাটা, এটা ল্যান্সেটে বেরিয়েছে, যেটা আমরা ডাক্তাররা বলি পৃথিবীর সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ একটা গবেষণা প্রতিষ্ঠান, যেটা জার্নালে এটা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা হয়েছে যে আপনার প্রায় 15,428 জন মানুষের উপর আপনার এই গবেষণা করেছেন, যাদের বয়স ছিল আপনার 45 থেকে 64 বছর। সেখানে দেখানো গেছে যারা 40%-এর নিচে কার্বোহাইড্রেট খাচ্ছে আর যারা 70% বেশি কার্বোহাইড্রেট খাচ্ছে, তাদের কিন্তু মৃত্যু হার অনেক বেড়ে গেছে। অর্থাৎ যারা 50 to 55% ক্ষেত্রে যারা কার্বোহাইড্রেট নিয়েছে, তারা কিন্তু মৃত্যু হার কম। তার মানে দেখেন ব্যালেন্স ডায়েটে কি থাকতেছে, কার্বোহাইড্রেট 50 to 55%, 50 to 60% আছে। তার মানে কি আপনি তো ভালো আছেন। এখন বুঝেন ব্যাপারগুলো, ঠিক আছে? দুইটা গবেষণা বললাম, 11 বছরের একটা গবেষণা আপনাদের অনেয়ারে বললাম, 25 বছরের একটা গবেষণা দিন। আপনারা চাইলে এই গবেষণাগুলো আপনারা পাবেন, অথবা কেউ যদি আমাকে মানে আমাকে পার্সোনালি নক করতে চান, আমিও আপনাদেরকে দিতে পারবো, অসুবিধা নাই। ইভেন আপনাদের অ্যাক্সেসেই আমার এগুলার কিন্তু কিছু পাওয়ার পয়েন্ট আছে, আপনারা আমার নাম দিয়ে কিটো ডায়েট দিয়ে খুঁজলে আপনি পাবেন। ওইখানে পুরা পাওয়ার পয়েন্ট আমি এগুলো দেখাইছি, স্টাডিটাই আমি দেখাইছি, দোনটা স্টাডি দেখাইছি, ঠিক আছে? তো রেজাল্ট গুলো দেখেন কিরকম ভয়ঙ্কর ব্যাপার। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, এখানে আমি বলার কেউ না, আমি আপনাকে চেহারা আমি একটা কথা বললাম, আমি আপনাকে আয়না দেখাচ্ছি, ঠিক আছে? চুল আঁচড়াবেন নাকি চুল কাটবেন, নাকি আপনি ফেস পাউডার লাগাবেন, নাকি লিপস্টিক ইউজ করবেন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আপনি নিজের জীবনটা কিভাবে গোছাবেন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। তবে আমি বলবো, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্যাপারটা জানা উচিত। আজকে জানার কাজটাই মূলত আমি করছি বা করার চেষ্টা করছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। স্যার এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে স্যার আমি আপনাকে কিছু ঘটনা জানাতে চাই যেগুলো কিটো ডায়েট ফলো করার পর পেশেন্টের শারীরিক অবস্থার কি পরিমাণ অবনতি হয়েছে, এবং আমরা চাইছি সেগুলো সঠিক ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে। এবং পেশেন্ট এই কিটো ডায়েট ট্রেন্ড ফলো করতে চাইলে আরো কি কি ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এর কারণে কি কি রকম প্রভাব ফেলতে পারে সে সকল বিষয়ে। স্যার প্রথম যে পেশেন্টটা, স্যার সেই পেশেন্টের ক্ষেত্রে ফলো করার পর তার 2 মাসে কিন্তু সে হাই ফ্যাট ফলো করতেছে। তো স্যার যখন সে মাথা ব্যথা, জ্বর, বমি, ডায়রিয়া এগুলো নিয়ে সে হচ্ছে প্রেজেন্ট করে, এবং সে জানায় যে তার কিটো ডায়েট ফলো করার আগে কিন্তু তার গলস্টোনের অপারেশন হয়েছে। এরপরও তাকে বলা হয় যে আপনি কিটো ডায়েট ফলো করেন, এবং সে কিটো ডায়েট ফলো করার পর তো অন্যান্য অসুবিধাগুলো দেখা দেয়। এবং তখন সে জানায় যে তার রেনাল স্টোন ধরা পড়েছে তখন। ধন্যবাদ স্যার। আসলে আপনি তো এটা বলেছেন, আমি আমার নিজেদের এক্সপিরিয়েন্স বলি। অনেক পেশেন্ট আছে আসলে, এখন তো ইউটিউবের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আছেন, তো ভিডিও দেখে ওরা খুব মানে এক্সাইটেড হয়ে গেছে, আরে আরে চমকপ্রদ কিছু কথাবার্তা, আরে ওষুধ লাগবে না, আমি ভালো হয়ে যাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে এটা করে ওজন কমিয়েছে বলেছে। আমি তো একটা কথাই বললাম, ওয়েট রিডাকশন কিন্তু অনেক রোগের ক্ষেত্রে খুব ভালো পথ্য হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আলটিমেটলি কি হচ্ছে, দ্রুত ওজন কমানোর চেষ্টা করছে, কিটো ডায়েট করেছে। এমনও দেখেছি অনেক পেশেন্টের আছে যারা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে ছিল,
কিটো ডায়েট করেছে, এখন কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এমন অসংখ্য আমি পেশেন্ট পেয়েছি। ইভেন আমি যেটা করেছি, আমি এমনও পেশেন্ট পেয়েছি দেখাচ্ছে যে এইচডিও তে আমাকে কল দিয়েছে। আমি প্রিভেন্টিভ মেডিসিন পাশাপাশি আমি ডায়াবেটোলজি প্র্যাকটিস করি। তো দেখা গেছে যে আপনার এইচডিও তে কোনো একটা কল ছিল, কল রিসিভ করে দেখতেছি যে আমার কোনো একটা পেশেন্ট এমন হয়েছে, গত সপ্তাহে একটা পেশেন্ট এরকম হয়েছে যে আমি পেশেন্ট ছিল যে ওনার টোটাল মোটামুটি ডায়াবেটিস কন্ট্রোল ছিল, ইনসুলিনে 2টা ইনসুলিন নিতেন, ওনার হচ্ছে ব্যাজাল বুলাস 2টাই প্রবলেম ছিল, উনি কিন্তু ইনসুলিনে ভালো ছিলেন, একদম টোটাল কন্ট্রোল ছিল, এজিএনসি খুব কন্ট্রোলে ছিল। এখন পেশেন্ট হচ্ছে মাঝখান দিয়ে আমি পেশেন্টকে প্রায় বছর খানিক দেখিনি, কথাটা বুঝেন, ওনাকে বছর খানিক দেখি নাই, কথা বুঝতে পেরেছেন? তাকে গত সপ্তাহে আমি দেখলাম, তাও হচ্ছে কি এসডিওতে। কি রে ঘটনা কি? তখন বললাম উনি ভিডিও দেখে সব ওষুধ বাদ দিয়েছেন গত 6 মাস, ঠিক আছে, এরপরে ওনার সমস্যাগুলা বাড়া শুরু করেছে। এই বাড়তে বাড়তে আজকে ওনার সব কন্ডিশন বেড়েছে, যে কথাগুলো আপনাকে এখন বললাম একদম ক্রিটিক্যাল, পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। সুগার কন্ট্রোলে নাই, কার্ডিয়াক সমস্যা হয়ে গেছে, অলরেডি অলরেডি তার ব্লক ধরা পড়ছে, তার জন্য এনজিওগ্রাম করতে হবে, ঠিক আছে, তার হচ্ছে কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে। তো সমস্যা হয় নাই বলে কিছু নাই, অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ইভেন হচ্ছে আমি নাম বলতে চাচ্ছি না অন এয়ারে, এবং যিনি যারটা ফলো করতেন ওনার নাম ধরে উনি যে ধরনের স্লাং দিয়েছেন, মানে দিয়েছেন, এগুলো আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। যেমন গত কালকে না পরশুদিন আমি একটা ডাক্তারদের একটা পেজে দেখলাম, একজন ভুক্তভোগী পেশেন্ট কিন্তু তার পেটে প্রচন্ড ব্যথা ছিল, এটার একটা ইন্টারভিউ দিচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলা কিন্তু মানে সামনে আসতেছে। একটা আগেই বললাম যে একটা মুদ্রার এই পিঠটা কিন্তু আমরা সবাই জানতাম, কিন্তু মুদ্রার ওই পিঠটা কিন্তু দেখানো হতো না, ঠিক আছে, ওইটাই সবচেয়ে জাদু মন্ত্রের, ওইখানে সবচেয়ে গ্যাপটা ছিল। এখন কিন্তু ওই মুদ্রার ওপিট কিন্তু এখন চলে আসতেছে সবার সামনে, লাইমলাইটে চলে আসতেছে। এবং কি এখন কিন্তু সবাই, সব চিকিৎসক বলেন বা পেশেন্ট বলেন, যে যার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতেছে। এবং একটা জিনিস খেয়াল করেন, হঠাৎ করে কিন্তু অনেকেই একসাথে চলে আসতেছে এই এক্সপেনশন গুলা নিয়ে, ঠিক আছে। এখন এই যে ব্যাপারগুলা, সেটাই আপনাদের এখন এই যে পেশেন্ট যারা ভুক্তভোগী, ওনাদের যে কমেন্টটা, ওনাদের যে ব্যাপারটা, এইটা আপনারা কথা বলে বা এটা দেখে এরপরে আমার মনে উচিত যে আপনি কি 1 বছর পরে বা 2 মাস পরে বা 6 মাস পরে কি এই সিচুয়েশন পেতে চান? এটা কিন্তু আমার মনে হয় ভুক্তভোগীদের মন্তব্যগুলো শুনে আপনার কিটো ডায়েটের ব্যাপারে আপনি কি গ্রহণ করবেন কি করবেন না, এই জিনিসগুলো আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে আমি একটা কথাই বলতে চাই, অনের একটা কথা বলতে চাই, আমি সবাইকে সম্মান করে আমি কথাগুলো বলতে চাই, ঠিক আছে। আমার এখানে কারো নাম আমি বলতে চাই না বা কোনো কিছু বলতে চাই না। আমরা এখানে একটা কথাই বলতে চাই, ওজন কমানো খুবই ভালো পথ্য। ইনভেরিয়েবলি আমি অসংখ্য গবেষণা দেখাতে পারবো যে ওজন কমানোর মাধ্যমে মানুষ ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে, কিন্তু এটাকে অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। আমরা 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 মাসের জন্য আমাদের জীবনটা না, আমাদের জীবনটা হবে যেমন আমাদের উপরওয়ালা যতদিন আমাদের হায়াত লিখে রাখছে ততদিন পর্যন্ত। তো আমাদের জীবনটাকে কিন্তু গড়ে তুলতে হবে সেভাবে, সেভাবে কিন্তু চলতে হবে। সেভাবে জন্য দরকার সঠিক লাইফস্টাইল। অর্থাৎ আপনি অল্পতে সব পাবেন এই চিন্তা করাটা যাবে না। আর অল্পতে আসলে কি আপনি কিন্তু সবকিছু পাবেন না, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে আমি অনেকগুলো সময় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, একজন উচ্চ রক্তচাপ রোগী কিটো ডায়েট ফলো করে 3 মাসে 10 কেজি কমিয়েছে এবং তার প্রেশারও ছিল 120/110 মিলিলিটার মার্কারি। আর সাথে তার উইকনেস ছিল। কিটো ডায়েট ফলো করার পূর্বেও তার প্রেশারের সমস্যা ছিল এবং তিনি প্রেশারের ওষুধ রেগুলার করেননি। তো কিটো বিশেষজ্ঞের কাছে গেলে তিনি তাকে বলেন যে রাতে পেট ভরে খাবার খাওয়ার জন্য এবং রাতে ঘুমানোর আগে লবণ পানি পান করার জন্য। একজন উচ্চ রক্তচাপের পেশেন্টকে তিনি লবণ পানি পান করতে বলছেন। তো এ বিষয়ে স্যার আপনার মতামত? আসলে কি আমি কথাগুলো আসলে অন এয়ারে বলতে চাচ্ছিলাম না, আসলে কিন্তু কোশ্চেন আপনারা উঠাই দিয়েছে। আসলে এই জিনিসগুলো খুব হাস্যকর, ব্যাপারগুলো খুবই হাস্যকর। আমরা সাধারণত লবণের কাজ কি, লবণের কাজ হচ্ছে পানিটাকে ধরে রাখা, রাইট, ঠিক আছে। এখন আপনি যদি পানিটাকে বেশি ধরে রাখেন তাহলে ওজন বাড়বে না কমবে? অ্যান্সার আপনার কাছে, আমার কাছে না, আপনিই বলবেন। অনেক পেশেন্ট এসে আমাকে বলে স্যার হিমালয় পিঙ্ক সল্ট খাচ্ছি, আমি ইউটিউবে দেখেছি খুব ভালো রেজাল্ট নাকি পাই, ঠিক আছে। তো আমি নিজের মানে নিজের ইন্টারেস্ট থেকে হিমালয় পিঙ্ক সল্টটা নিয়ে একটু পড়াশোনা করেছি। আমি যেটা দেখলাম, হিমালয় পিঙ্ক সল্ট আর আপনাদের সাধারণ লবণ দুটার মধ্যে গুণগত কিন্তু খুব একটা পার্থক্য নেই। 98% ক্ষেত্রে এটা কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে একটা আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে।
হিমালয় পিঙ্ক সল্টে 2% কিন্তু কিছু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এখানে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, এবং হিমালয় পিঙ্ক সল্টের মধ্যে কোনো ধরনের আয়োডিন থাকে না। কথাটা বুঝেন। আপনি বেশি বেশি হিমালয় পিঙ্ক সল্ট খাইছেন, এক হচ্ছে আমরা সাধারণত জানি যে লবণ পানি ধরে রাখে, অর্থাৎ আমাদের এখন যদি পানি ধরে রাখে প্রেশার বাড়বে। এখন হচ্ছে আমি যদি ডায়াস্টোলিক প্রেশার বা একটা পেশেন্ট হাইপার টেনশন আমি যদি দিই, তার তো প্রেশারের পরিমাণ আরো বাড়বে, কমার তো কোনো কথা নাই। প্লাস হচ্ছে আপনি পটাশিয়ামটাকে ধরে রাখতেছেন, কারণ হিমালয় পিঙ্ক সল্টের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়ামটা আপনার কি করতেছে, এটা কিন্তু আপনার হার্টের উপর প্রেশার দিচ্ছে। আপনার কিন্তু এটার কারণে কার্ডিয়াক যে কোনো প্রবলেম হতে পারে, অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যারেস্ট হতে পারে, অস্বাভাবিক না তো। অন্যদিকে আমরা জানি আমাদের যে সাধারণ লবণের মধ্যে আয়োডিন থাকে, আয়োডিন কি আপনার গয়টার থেকে শুরু করে বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করতেছে, সেখানে তো এই আয়োডিন জিনিসটাও নাই। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে আপনার নিজের পায়ে নিজে কোরাল মারতেছেন, এক হচ্ছে আপনার কয়টা টয়টার হওয়ারও ঝুঁকি বাড়তেছে, প্লাস আপনি প্রেশারটার জন্য আরো বাড়াই ফেলতেছেন। আরেকটা জিনিস আমি রোগীদের মুখে আমি যেটা শুনেছি, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। বলে স্যার আমি তো অ্যাপেল সিডার ভিনেগার খাই। আচ্ছা ঠিক আছে, তো এটা নিয়েও আমি একটু পড়াশোনা করলাম। আরে অ্যাপেল সিডার ভিনেগার মানুষের মুখে শুনি, আমি নয় বকলম, আমি এইগুলা জানি না। আচ্ছা অ্যাপেল সিডার ভিনেগারটা কি জিনিস? অ্যাপেল সিডার ভিনেগারটা খুঁজে এসে দেখলাম যেটা অ্যাপেল সিডার ভিনেগার আর সাধারণ ভিনেগারের কোনো ডিফারেন্স নাই, বরঞ্চ সাধারণ ভিনেগারের মধ্যে যে গুণাগুণ যেটা থাকে অ্যাপেল সিডারের ভিনেগারে তার চেয়ে নিচু থাকে, পরিমাণটা তার চেয়েও কম, গ্লাইসেমিক ইন্ডেক্সটা তার চেয়েও কম। শুধু তাই না, ওয়ান্স আপন এ টাইম 2000 বছর সালে এই অ্যাপেল সাইডার ভিনেগার হিপোক্রেটসের সময় এটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতো। কথা বোঝেন, এটা কিসের জন্য ইউজ করতো? এটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতো। আর এখন বাঙালি ইউজ করে কিসের জন্য? ওয়েট রিডাকশনের জন্য। ঠিক আছে, যখন অ্যান্টিসেপটিক যখন বাজারে আসার আগ পর্যন্ত কিন্তু ওই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু আপনার আপনার কি হতো, এটা কিন্তু অ্যান্টিসেপটিক ইউজ করতো। ইভেন অ্যাপেলের মতো যা গুণ আছে অ্যাপেল সিডার ভিনেগারের তার 10 ভাগের 1 ভাগ হবে। ব্যাপারটা বুঝের ব্যাপার। কিন্তু যে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে কিভাবে ওয়েট রিডাকশন হয় কোনো স্টাডি নাই। যদি কোনো কেউ যদি এটা প্রুভ করতে পারেন তাহলে আমি আসলে ওনার ছাত্র হিসাবে থাকতে পছন্দ করবো। ঠিক আছে, কারণ এরকম গবেষণা তো আমি দেখি নাই। ঠিক আছে, তাহলে তো আমরা এখন ছাত্র, আর বিজ্ঞানে আমরা তো সবাই ছাত্র। যারা আমরা বিজ্ঞানকে আমরা মানি, বিজ্ঞানের এই জিনিসটাকে আমরা ধারণ করি, তারা কিন্তু সবাই ছাত্র। ঠিক আছে, এখানে আমি বসে আছি যে স্যার একজন প্রফেসর মানুষ, স্যার আইসা এটা বলতেছে, দ্যাট ইজ নেসেসারি, আমরা শিখতে আসছি এখানে। আমি তো অনেক কিছু পারি না, আমি তো শিখতে চাই। তাই এই ধরনের কোনো এভিডেন্স থাকলে আমি তো বললাম আমি ছাত্র হতে চাই, কারণ আমি তো শিখতে চাই। জীবন মানে শিখার জায়গা। ঠিক আছে, এরকম থাকলে তো আমি নতুন তথ্য একটা শিখতে পারবো। তো এটাই আমি বলতে চাই, আমার দৃষ্টিতে বা আমার কাছে এই ধরনের গবেষণা আমি দেখি নাই, বা কোথাও আমি খুঁজে পাই নাই, অনলাইনে খুঁজে পাই নাই। কোনো অনেক সিনিয়রকে জিজ্ঞেস করেছি, ওনারাও এই সকল ব্যাপারে জানে না। যদি কোনো কারো কাছে যদি এই ধরনের কোনো গবেষণাপত্র থাকে বা তথ্য থাকে, অবশ্যই আমাদেরকে বলেন। আমরা শিখতে চাই, আমরা শিখতে চাইলে না আমাদের স্টুডেন্টদেরকে বলবো। তো এটা একটা কথা, যে কারো কথায় আপনারা দয়া করে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আপনাকে জাজমেন্ট করবেন। আমি যে এতক্ষণ লেকচার দিচ্ছি, আরে স্যার আসছে, উনি এসে স্যার লেকচার দিয়ে গেছে, স্যারের কথা শুনবো, নট নেসেসারি। জাজমেন্ট আপনি করবেন, আপনার ভালো বা আপনার খারাপ সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাকে জাস্ট কি করতে পারি, আমি অন্ধকারের মধ্যে আপনাকে টর্চের লাইট হিসেবে কাজ করতে পারি, এর বেশি কিন্তু আমি কিছু করব না। এখন টর্চ লাইটটা ছাড়া নাকি আপনার ডিম লাইট নিয়ে চলবেন, নাকি আপনি সার্চ লাইট নিয়ে চলবেন, নাকি আপনি মনে করেন দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আছে বা ছেলেরা, গ্রামের দামাল ছেলেরা আছে, অন্ধকারে গান গান সিজিটি দিতে বা গান গাইতে গাইতে চলে, এভাবে চলবেন, সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। জীবনটা ওই যে একটা কথা বললাম, জীবন কিন্তু 2 সপ্তাহ নয় বা 2 মাসের নয়। ঠিক আছে, সেইভাবেই আপনাদের সকল ডিসিশনটা নেওয়া উচিত আমার মতে আর কি। তো যদি আমার তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে আজকে সেশনে, সেটা হবে আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। তো থ্যাংক ইউ। আমি আসলে অনেক সময় নিচ্ছি এক একটা অ্যান্সার নেওয়ার জন্য, আমি অনেক বেশি বেশি কথা বলে ফেলছি। আসলে শিক্ষক মানুষ তো, আসলে আমরা যখন কথা বলার সুযোগ পাই তখন কিন্তু মুখ দিয়ে কথাই বের হয়। ঠিক আছে, এই জন্য কথাটা স্টপ হয় না, এটা একটা ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আমরা অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ স্যার। স্যার কিটো ডায়েট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, যে হাইপোথাইরয়েডের পেশেন্ট তারা হচ্ছে ওষুধ বন্ধ করে কিটো ডায়েট ফলো করতেছে, এবং এর ফলে কিন্তু তাদের সিরাম টিএসএইচ লেভেল অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় অনেক ধরনের সমস্যা নিয়ে তারা হচ্ছে ডক্টরের শরণাপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে আপনার মতামত কি? তাদের জন্য কি আসলে ফলো করা উচিত এবং মেডিসিন কি বাদ দেওয়া উচিত? আমি একটা কথাই বলতে চাই, কিটো ডায়েটের ইন্ডিকেশন কি, এটা অ্যাডভার্স ইফেক্ট কি, আমি অলরেডি সেশনে সব খুঁজে খুঁজে বলেছি। আমি যে গবেষণা, আমি যে কথাগুলো বলেছি, আমি এতক্ষণ যা উচ্চারণ করেছি প্রত্যেকটা রেফারেন্সের কথা, সাইন্টিফিক গবেষণার পত্র, আমি অনেকগুলো গবেষণা পত্রগুলো আমি ছোট ছোট করে আমি আজকের কথায় আমি উঠিয়ে দিয়েছি। ঠিক আছে,
তো এখন ব্যাপার হচ্ছে যেটা আপনি বলেছেন, এটা কি আপনারা ওষুধ কন্টিনিউ করবেন বা এটা কি ডায়েটটা ফলো করবেন? আসলে ডায়েটে তো আসলে থাইরয়েডের উপর তো এই ডায়েটের কোনো রোল নাই। ঠিক আছে, আসলে এটা আপনাদের থাইরয়েড হাইপোথাইরয়েড পেশেন্ট কি হয়, ওবিস হয়। ঠিক আছে, আপনি ওজন কমাতে চাচ্ছেন, এটা তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে। আপনার তো কিটো ডায়েটে এটা কমবে না, আর কিটো ডায়েটের ইন্ডিকেশন তো ওয়েট লস না। তো এটা আমার বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা দয়া করে কিটো ডায়েট জিনিসটা জানুন, এটা কখন আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ আর কখন অভিশাপ, ব্যাপারগুলো আপনি বুঝুন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। এটাই হচ্ছে আমার কি অফ দ্য মেসেজ আমি বারবার বলতে চাচ্ছি। আমি এই কথাগুলো অসংখ্যবার উচ্চারণ করছি আপনাদের আজকের সেশনে, যে আপনি কিসের জন্য ইউজ করবেন আপনি ইন্ডিকেশন বুঝেন। হাইপোথাইরয়েডের উপর ইন্ডিকেশন কোথাও নেই যে কিটো ডায়েটের মধ্যে হাইপোথাইরয়েড ভালো হয়েছে, এরকম কোনো স্টাডিও নেই, কোনো বিজ্ঞানীদের কোনো গবেষণাপত্র নেই। তো আপনি যদি কিছু করতে চান আপনার ওন রিস্কে করতে হবে। কিন্তু এটাতে হাইপোথাইরয়েড পেশেন্টের মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে। আপনার চুল পড়ে যাচ্ছে, বা আপনার হচ্ছে মোটা হয়ে যাচ্ছেন, মুটিয়ে যাচ্ছেন, বুক ধরফর হচ্ছে। তো এটার ক্ষেত্রে কিটো ডায়েট কোনো রোল করতে পারবে না। আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারে। ওই যে আপনাকে শুভম করে কিছু ফাঁকি বলেছি যে 3টা ওয়েতে আপনার ওজনটা একটু কমবে, তো মূলত কিছুই চেঞ্জ হবে না। আপনি আগে যা ছিলেন ওষুধ অফ করলে দেখা যাবে আরো দ্বিগুণ হয়ে আপনার সামনে উপস্থিত হবেন। যেটা আপনার এই মুহূর্তে যিনি হোস্ট করেছেন উনি কিন্তু বলেছেন যে হাইপোথাইরয়েড পেশেন্ট অফ করেছেন, এখন তার 2 গুণ বা 3 গুণ বা 10 গুণ হয়ে ওনার কাছে রিপ্রেজেন্ট করেছে। তো জিনিসটা কতটুকু ভয়ঙ্কর এই কথাগুলোই আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে ডিসিশন অল অফ দ্য থিংস ইউ উইল বি টেক। এখানে কেউ কিছু বলতে পারবে না, জাস্ট আয়না দেখাচ্ছি, আয়নাটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার কথা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। স্যার, একজন ডায়াবেটিস আক্রান্ত স্যার কিটো বিশেষজ্ঞ পরামর্শ অনুসরণ করে ক্রনিক প্যানক্রিয়াটিস উইথ ডায়াবেটিস মেলিটাসের এক রোগী ইনসুলিন নেওয়া বন্ধ করে দেয় এবং পরে তার অ্যাকিউট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। অবস্থা বেশি খারাপ হয়ে যায় এবং তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের একজন এন্ডোক্রাইনোলজিস্ট সাথে যোগাযোগ করেন। তো এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে ডায়াবেটিস কি, ইনসুলিন ওই যে ছেড়ে একটা কথা দিচ্ছে। বললাম, একটা গান আছে বুঝছেন, সেটা হচ্ছে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, একটা গান আছে না, শুনেছেন? আমরা কিন্তু এই গানগুলো শুনতাম ছোটবেলায়। জিনিসটাও অনেকটা এটাই, এই গানটাই আমি এখন, আমাকে যদি বলা হয় আমি ওই গানটাই শোনাতে পারবো, আর বেশি কিছু বলার নেই। ঠিক আছে, আসলে জিনিসটা কিন্তু এটাই হয়েছে, সিচুয়েশনটা এটাই হয়েছে। আসলে এটা কেন হয়েছে, কারণ হচ্ছে এই ব্যাপারটাই আমাদের সবার ক্লিয়ার ধারণা ছিল না, যার জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আছে, শুধু না, এই যে মনে করেন সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আলটিমেটলি কি, আপনার দেখেন একটা ভালো করতে গিয়ে আপনার কিন্তু অন্যটা খারাপ হয়ে গেছে, এবং খারাপের পরিমাণটা কি দেখেন, আপনাদের সিনারি গুলাই আপনারা বলে দিচ্ছেন, যে পেশেন্টের রিপ্লাই গুলো আপনারা পাচ্ছেন, যে জিনিসগুলো কতটুকু ভয়ঙ্কর। সেক্ষেত্রে এটাই বললাম যে জীবনটা 2 মাসের না, আর সহজ পদ্ধতিতে কোনো কিছু করা ঠিক না। এবং সহজ পদ্ধতিতে কোনো কিছু যদি করেন বা সহজভাবে কষ্ট ছাড়া কোনো কিছু আসলে প্রাপ্তি হয় না। আর প্রাপ্তি যদিও থাকে, এটা এটা ক্ষণিকের জন্য থাকে, ক্ষণিকের পরে এটা ম্যাজিকের মতো বা বালির তাসের মতো কিন্তু এটা মিলিয়ে যায়। শুধু এই কথাটাই বলতে চাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আমাদের অডিয়েন্সের কোনো কোশ্চেন আছে কিনা আপনি একটু, আপনারা একটু কাইন্ডলি আপনারা দেখেন, দেন স্যার, আমরা এর তাহলে আরো পরবর্তী কিছু প্রশ্নটা হচ্ছে কোশ্চেন স্যার করতে পারি। ডায়াবেটিস। জি স্যার, আমরা অডিয়েন্সের প্রশ্ন নিব। স্যার, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে তারা কিন্তু স্যার ফিজিক্যাল এক্সারসাইজটা এখন কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেওয়ার দিকে কিন্তু স্যার তাদের স্যার হচ্ছে যে ব্লাড সুগার লেভেল সেটা কিন্তু হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের ব্লাড সুগার লেভেল হচ্ছে 20, 30, 40 এরকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি বলবেন, এই বিষয়ে কি মতামত দিবেন? আচ্ছা, এখানের মধ্যে ধন্যবাদ। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমি 4টা ডি এর কথা বলেছি। একটা হচ্ছে ডায়েট, দেন ডিসিপ্লিন, লাস্ট হচ্ছে কি আপনার হচ্ছে ড্রিম বা আপনার একটা ভালো ঘুম হওয়া, এবং লাস্ট হচ্ছে ড্রাগ। 4টা আঙ্গুল যদি সমপরিমাণ করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, কিন্তু একটা করেছেন আরেকটা না করলে লাভ হবে না। আর আমরা হাঁটাচলা করি মূলত কি করি, আমরা মূলত যে এক্সট্রা যেটা খেয়েছি এটা বার্ন করছি। আমি যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, আমি শুধুমাত্র এই কাজগুলো করি, তাহলে আলটিমেটলি কি আপনি কিন্তু ঠিক মতো ভাবে কিন্তু আপনার গ্লাইসেমিক কন্ট্রোল হবে না, সুগার লেভেল বাড়তেই থাকবে। এটা একটা ব্যাপার। আর আমরা তো আসলে কি খেতে বসলে তো আর আসলে আমরা তো হিসাব করে খাই না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যদি এখন হাঁটি তাহলে কি হবে, যে এক্সট্রা যে খাবারগুলো খাচ্ছি এটা বার্ন করছি, এটাই মূলত একটা ব্যাপার।
তো আমি বলবো যে এটা অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের অবশ্যই ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ কিন্তু আসলে ডায়াবেটিক কন্ট্রোল করা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। স্যার আমরা এতক্ষণ অনেক কিছু নিয়ে জেনেছি, থাইরয়েড, তারপর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সবকিছু নিয়ে আমরা জেনেছি। তো আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে পিসিওডি যারা পেশেন্ট আছে তারা তো এমনিই পিসিওডি পেশেন্টের ওয়েট বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ডায়েট ফলো করা উচিত? তারা কি কিটো মানবে অথবা তারা ব্যালেন্স মানবে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, শুধু অ্যান্সারটা আমি ইন জেনারেল এটা দিতে চাই। যারা ওজন কমাতে চান, আমাদের কারা কারা ওজন কমাতে চায় তারা আপনারা কমেন্ট করেন, তারপরে এটার অ্যান্সারটা আমি দিব, ওয়েট কিভাবে কমানো যায়। ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন হেলদি ওয়েতে, তারা আগে আপনারা কমেন্ট, আপনারা কারা কারা কমেন্ট করতে মানে কমাতে চান আপনারা কমেন্টে দেন, দেন সিস্টেমটা বলবো, এই অ্যান্সারটা পুরোপুরি বলবো, হাফ এখন বলবো, লাস্টে বাকি অ্যান্সারটা আমি দিব। ঠিক আছে? পিসিওএস এর ক্ষেত্রে মূলত হচ্ছে কি, মূলত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? এলএসএস এফএসএস এর মধ্যে এক ধরনের বা টেস্টোস্টেরনের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। ঠিক আছে? এই যুদ্ধটাই মূলত এই পিসিওএস এর সৃষ্টি করে। তো মূলত হচ্ছে পিসিওএস এর যদি ওয়েট রিডাকশন করতে চায়, প্রথমে এই যুদ্ধটা থামাইতে হবে। ঠিক আছে? যে হরমোনের যে ইন রেশিও যেটা আছে, রেশিওটাকে একটা নর্মালাইজ করতে হবে। যখন আপনি নর্মালাইজটা করতে পারবেন, তখন কিন্তু আলটিমেটলি এই ব্যাপারটা আপনার ওজনটা কন্ট্রোল হবে। আর বাকিটা কিভাবে হবে, ওই যে বললাম, যদি কারা কারা ওজন কমাতে চায় ওনারা আগ্রহ প্রকাশ করলে দেন বাকি অ্যান্সারটা আমি দিচ্ছি। অর্ধেক অ্যান্সারটা এখন দিলাম, বাকি অ্যান্সারটা হবে আমাদের অডিয়েন্স যদি ওজন কমাতে চায় তার তার উপরে ডিপেন্ড করে। জি স্যার, ধন্যবাদ স্যার। সে কয়েকজন হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে কমেন্ট করেছে যে তারা ওজন কমাতে আগ্রহী। তাই না? আমি আসলে দেখতে পাচ্ছি না। প্রশ্ন এসেছে এবং স্যার হচ্ছে কিছু আগ্রহ প্রকাশ করেছে ওজন কমানোর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্নগুলো বলেন, আমরা তাহলে আলোচনা করতে পারি। স্যার একজন প্রশ্ন করেছে যে স্যার কিটো ডায়েটের ক্ষেত্রে কি রেসপিরেটরি প্রবলেম সিভিয়ার হতে পারে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার কথা বলেছে। এখন হচ্ছে কিটো ডায়েটের ক্ষেত্রে কি রেসপিরেটরি প্রবলেম হতে পারে? হতে পারে। কিভাবে হতে পারে? এক তো নাম্বার হচ্ছে কিটো ডায়েটের কারণে হঠাৎ করে কিন্তু আপনার রেসপিরেশনটা, ঠিক আছে, আমাদের রেসপন্স কি অ্যাবডোমিনো থোরাসিক মুভমেন্ট, তাই না? না থোরাকা অ্যাবডোমিনাল মুভমেন্ট, আপনি খুব ভালো করে জানেন। ঠিক আছে? তো এখানের মধ্যে হচ্ছে মূলত হচ্ছে হঠাৎ করে যদি আপনি মানে যেটা হচ্ছে আপনার আহ, একটা অবস্ট্রাকশন আছে, সাপোজ আপনি অ্যাজমার পেশেন্ট, ঠিক আছে, মানে অ্যাজমার পেশেন্ট, হঠাৎ করে আপনি ওয়েট রিডাকশন করেছেন। তো মূলত হচ্ছে কি, হঠাৎ করে ও যখন ওয়েটটা রিডাকশন করবেন, আপনার শরীরটা কিন্তু হঠাৎ করে স্ট্রেসের জন্য মানে একদম রেডি থাকবে না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি হচ্ছে, আপনার ব্রঙ্কাস গুলাও কিন্তু কি হয়, এটা একটা ইলাস্টিক একটা ব্যাপার থাকে। এটাও কিন্তু যখন ওয়েটের সাথে সাথে কিন্তু ওইটাও কিন্তু একটু চুপসে থাকে। ঠিক আছে? নর্মালি হচ্ছে আমরা জানি যে আপনাদের যাদের অবস্ট্রাকশন আছে, মূলত হচ্ছে ওদের কিন্তু ব্রঙ্কোকনস্ট্রিকশন আছে। ঠিক আছে? হঠাৎ করে আপনি ওজন কমাইছেন, ঠিক আছে, কিন্তু আমার বডির কাউন্টার কারেন্ট মেকানিজম কিন্তু কর্টিসল টোর্টিসল এটা কিন্তু ঠিক মতো বের হবে। কিন্তু তখন যেটা দেখা যাবে, হরমোন গুলো কিন্তু আপনার হয় বেশি হবে নাহলে কম হবে, কিন্তু কোনটা হবে আগের মতো সেটা হবে না। তার মানে হচ্ছে এটা রিলিজ হয়ে হয়ে কনস্ট্রিকশনটা বাড়াবে। তো সেটার মাধ্যমে কিন্তু আপনার শ্বাসকষ্টটা হতে পারে। তো এইটাও কিন্তু একটা ব্যাপার, এটা কিন্তু মাথায় রাখেন, এটা হতে পারে, এই সিস্টেম হতে পারে। যখন ব্রঙ্কোকনস্ট্রিকশন বেশি হবে তখন কিন্তু এই জিনিস হতে পারে, তবে এটা অবশ্যই ক্রনিক অবস্ট্রাকশন যেগুলো আছে সেটার ক্ষেত্রে বেশি হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, যদি যিনি প্রশ্ন করেছেন উনি যদি বুঝতে পারেন আমার কথা। জি স্যার, আশা করি বুঝতে পেরেছেন। স্যার অনেকে হচ্ছে ওজন কমাতে চায় কিভাবে সেটা স্যার জানতে চেয়েছে যে আচ্ছা কিভাবে এখানে, ওজন কমাতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখানে দুটো জিনিস আমি একটু বলি, সেটা ওজন কমার সিস্টেম ওটা হচ্ছে, আপনার সাপোজ মনে করেন আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী আপনার দরকার হচ্ছে 1800 ক্যালোরি। ঠিক আছে? তো এখন আপনি যেটা করবেন, আপনি তো 1800 ক্যালোরি আপনি কমাতে পারেন না, আপনি তো আরো 2600 ক্যালোরি ঢুকাচ্ছেন। কিভাবে ঢুকাচ্ছেন? আপনি তো স্মার্টফোন ইউজ করেন সবাই, তাই না? স্মার্টফোন ইউজ করছি, স্মার্টফোনের মধ্যে কি আপনার কি হচ্ছে, স্মার্টফোনের মধ্যে আপনার দেখা যাচ্ছে ফুড পান্ডার অ্যাপস আছে, পাঠাওয়ার অ্যাপস আছে, এইটা আছে ওইটা আছে, হাংরি বার্ডের অ্যাপস আছে। তো আমি যদি অ্যাপস এর মধ্যে আমি অর্ডার করি, তাহলে দেখা যাচ্ছে সুন্দর মতো করে দেখা যাচ্ছে একজন বাইক রাইডার চলে আসবেন খাবারটা নিয়ে। ঠিক আছে? আপনি সুন্দর করে খাচ্ছেন, তাহলে আলটিমেটলি কি হবে? ওজন কমবে? কমা সম্ভব? কমাতে সম্ভব না।
ঠিক আছে, ওই একটা প্রথমে তো আমি বলেছি আমরা বাঙালিরা খুব খেতে ভালোবাসি, জিহ্বাটার প্রতি আমাদের কারো কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, যেদিন আমরা জিহ্বার মতো কন্ট্রোল করতে পারবো তাহলে কিন্তু এটা কমে যাবে। তো এখানে আমি যেটা বলতে চাই, নাম্বার ওয়ান, আপনি যেটা করেন, যেহেতু আপনার সবাই এখন আমরা হচ্ছে মডার্ন দুনিয়ায় আছি, ফার্স্টে যেটা করতে হবে আপনার মোবাইল থেকে যে অ্যাপসটা আপনি ডিলিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যত ধরনের প্রসেস ফুড আছে সকল ধরনের প্রসেস ফুড বন্ধ করবেন। যেমন হচ্ছে আমি একটা নর্মাল উদাহরণ দিই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের একজন ফুটবলার, ঠিক আছে, উনি একটা সাংবাদিক সম্মেলনে, ওনার সামনে ছিল একটা কোল্ড ড্রিঙ্ক ছিল, সেটা কিন্তু উনি সরে দিয়ে বলছে যে নর্মাল পানি খান। তাই না? এটা কে বলেছেন? আমার আপনার সবার প্রিয় একজন ফুটবলার। ঠিক আছে, স্যার রোনাল্ডো, হ্যাঁ 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 বলেছেন তো, কে বলেছেন জোরে বলেন। স্যার রোনাল্ডো, স্যার এই তো আপনার বলে অ্যান্সার আপনারা জানেন। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে জিনিসটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে আলটিমেটলি আপনার এই যে জিনিসগুলো প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ চিনি জাতীয় দ্রব্য যেগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ প্রসেস ফুড সবকিছু আপনি বন্ধ করবেন, নাম্বার ওয়ান। একটা হচ্ছে আপনি অ্যাপস বন্ধ করবেন। এখনকার মডার্ন দুনিয়ায় তো আপনার অ্যাপস ছাড়া তো এখন চলেই না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আপনি বন্ধ করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে প্রসেস ফুড বন্ধ করবেন, দুটা। এরপরে যেটা আপনি করবেন, আপনার ওজন দরকার হচ্ছে 1800 ক্যালোরি। কথাটা বুঝেন, আপনার কত দরকার? 1800 ক্যালোরি। এখন আপনি ওজন কমাতে চাচ্ছেন, তো ঠিক আছে, ওকে ফাইন, আমি 1200 ক্যালোরি নিব বা আমি 1000 ক্যালোরি নিব। ঠিক আছে, এই 1000 ক্যালোরিটাকে আমি কিভাবে কি করব, আমি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটটাকে সেম রেশিওতে রাখবো। অর্থাৎ কার্বোহাইড্রেট 50 থেকে 65%, প্রোটিন হচ্ছে 10 to 15%, ফ্যাটটা হচ্ছে 20 থেকে 25% থাকবে। ব্যাস, বাকিগুলো তো আপনার রেশিও, আমি ক্যালোরি ইনটেক কমাইলাম, বাকি তো রেশিও ঠিক আছে। তার মানে কি, যদি ক্যালোরি যদি কমায় আলটিমেটলি কি হবে, ওজন কমবে না? কমবে তো, খুব ইজি ভাবে কমবে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করবো, আমি হাঁটবো। ঠিক আছে, আমি হাঁটতে থাকবো, আলটিমেটলি ওজন কমবে। একজন মনে কোশ্চেন করেছেন মনে হয় যে যার ফ্যাটি লিভার আছে তারা ওজন কমবে কিভাবে। ভাই আমি একটু আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমি নিজে, আমার নিজেরও কিন্তু ফ্যাটি লিভার আছে। আমি গ্রেড 3-তে ছিল আমার। ঠিক আছে, এখন কিন্তু আমি পুরো মাই লেভেলে চলে আসছি। জাস্ট কিভাবে, আমি জাস্ট হচ্ছে ব্যালেন্স ডায়েট করেছি। ইভেন আমার ওয়েটটা ছিল, আপনাদেরকে আমি বলে অন এয়ারে বলছি, আমার ওজন ছিল 108 কেজি, আমার ওজন এখন 92 কেজি। ঠিক আছে, আমি কিন্তু এবং হচ্ছে এই যে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, আমার ফ্যামিলিগতভাবে আমার এই জেনেটিক্যাল আমার এই প্রবলেম গুলো আছে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করেছি, আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এটা কি অফ দ্য মেসেজ, যিনি ফ্যাটি লিভারের কথা বলেছেন, আমি বলবো আপনি জাস্ট হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশন করেন। ক্যালোরি ইনটেক আমি যেটা করেছি, ক্যালোরি ইনটেক আমি কমিয়েছি। ঠিক আছে, আমি সে বুঝে শুনে খেয়েছি। প্লাস হচ্ছে যত ধরনের প্রসেস ফুড সেগুলো আমি এগুলো অ্যাভয়েড করেছি। ইভেন আমি, আপনার শুনলে মানে অবাক হবেন, আমি কোনো দেখা যাচ্ছে আমি বিভিন্ন জায়গায় আমি সেমিনারে প্রেজেন্টেশন করি, দেখা যাচ্ছে প্রেজেন্টেশনের পরে দেখবেন যে অনেকগুলো কোম্পানি থেকে দেখা যাবে ওরা খাবারের আয়োজন থাকে, অনেক সুস্বাদু খাবার আয়োজন করে। আমি অনেক সেমিনার থেকে না খেয়ে চলে আসছি। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেক সিনিয়র বলতে চাই, কিরে তুমি খাচ্ছ না? আমি বলি, স্যার আমি আসলে বাইরের খাবারটা অ্যাভয়েড করি। আর করোনার সময় এসে আমার জন্য কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আসলে লাইভ প্রোগ্রাম তো কম হয়, মানে হচ্ছে আপনার অফলাইনে তো আমাদের প্রোগ্রাম কম হচ্ছে, সব অনলাইনে হচ্ছে, তো আলটিমেটলি খাবারের প্রশ্ন আসছে না, তাহলে আমিও খুশি, ওনারও খুশি, তাহলে সব দিকে আমার লাভ হলো। ঠিক আছে, ওইভাবে করে কিন্তু আমরা কমিয়েছি। তো কি অফ দ্য ম্যাথে একটা কথাই বলেছি, লাইফস্টাইল মডিফিকেশন করেন, এক্সারসাইজ করেন, দ্যাট ইজ এনাফ। আপনার ফ্যাটি ডায়েট বলেন বা যে ডায়েটই বলেন, আর ফ্যাটি লিভার বলা অন্য যে সমস্যা আছে সবকিছু চলে যাবে, সবই কন্ট্রোল করা সম্ভব। এবং ওজন কমানো কিন্তু অনেক রোগের ক্ষেত্রে এটা কিন্তু ভালো পথ্য, যার জন্য আপনারা দেখবেন যে কোনো রোগের প্রথম চিকিৎসা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা আছে। আপনি এই ফর্মেটে করবেন, দ্যাটস ইট মাই ডিয়ার, আপনার আর কোনো টেনশন করার কিছু নেই। ঠিক আছে, আমি যে ফর্মেটে বললাম, আপনি চাইলে আপনারা যে এখানের মধ্যে যারা দেখতে পাচ্ছেন, আপনারা কি বলে অনলাইনে আপনারা দেখতে পারেন আমার কথাগুলো, আপনারা বিভিন্ন স্টাডি পড়েন, দেখবেন আমি যা বলতেছি সবগুলো সারমর্ম, এগুলো একটাও আমার কথা না। এটা আমার একটা, আমি ওয়ান ম্যানের বলছি, আমার একটা কথা না, আমি প্রত্যেকটা রেফারেন্স দিতে পারবো। যদি কেউ আমাকে বলেন, আমি প্রতিটা শব্দের রেফারেন্স দিতে পারবো, কারণ এগুলো বিভিন্ন পাবলিকেশনের কথাগুলো আমি আজকে আপনাদের জন্য একটু ছোট করে, একটু রিফর্ম করে আমি আজকে আপনাদেরকে প্লেটের মধ্যে সাজিয়ে দিতে চাচ্ছি, যাতে এই জিনিসটা আপনাদের কাছে প্লেটের একটা সুস্বাদু খাবার হিসাবে থাকে। তাহলে এই সুস্বাদু খাবারটা অনেকদিন পর্যন্ত আপনাদের থেকে যাবে। So thank you very much.
জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার পরে যে প্রশ্নটি সেটা হচ্ছে স্যার, কিটো ডায়েটের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজ কি হচ্ছে স্যার নিষেধ করা হয়, আর হচ্ছে পেশেন্টকে কিটো বিশেষজ্ঞরা বলে যে ওষুধ বন্ধ করতে, কিন্তু ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা। এই ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজকে গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয় ওষুধ চালিয়ে যেতে। তো এসব পেশেন্টদের মধ্যে এই বিষয়সমূহ সম্পর্কে সঠিক ধারণার অভাবে তারা সঠিক ডায়েট প্ল্যান নির্ধারণ করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে যদি একটা কথা বললাম, ওই যে একটা গান আমি শুনিয়েছি যে আমার বলার কিছু ছিল না, ঠিক আছে? আমি এটাই বলতে চাই যে আপনি যে ব্যাপারগুলো ঘটেছে এটা আপনার অজ্ঞতার জন্য হয়েছে। আপনি যখন একটা ব্যাপার জানবেন তখন কিন্তু এই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসবেন। ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এর আগে কিন্তু চমৎকার কিছু কথা বলেছি, আলোচনা করেছি আমরা সবাই। তো এই জিনিসটা আপনাকে আপনার মাথায় রাখতে হবে, তাহলে আমার মনে হয় আপনি আশা করি একটা ভালো ফলাফল আপনি পাবেন। ঠিক আছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই, এটা কোনো বিকল্প কেউ দিতে পারবে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করেন আপনার খাবার হজম হবে না, ম্যাল অ্যাবজর্পশন শুরু হবে, আপনি ঠিক মতো করলেন না, পেট ক্লিয়ার হলো না, কনস্টিপেশন ডেভেলপ করবে। ঠিক আছে? আপনার আরো যদি কেউ ওজন কমাতে চান, আরেকটা আইডিয়া যেটা আমি একটু যুক্ত করতে ভুলে গেছি, ঠিক আছে? আপনি যেটা চেষ্টা করবেন, দুপুরবেলা যে খাবারটা খাবেন, যে পরিমাণ খাবার খাবেন, রাতের বেলা তার অর্ধেক খাবেন। একটা ইজি ওয়েতে আমি বলতে চাচ্ছি যারা ওজন কমাতে চাচ্ছেন, ঠিক আছে? দুপুরবেলা যা খাবেন রাতের বেলা তার অর্ধেক খাবেন, এবং রাতের বেলা খাবার এবং ঘুমের মধ্যে 2 ঘন্টা গ্যাপ দিবেন। দিস ইজ সায়েন্টিফিক্যালি এটা বলে দেওয়া আছে। কারণ কি হচ্ছে, আপনি যখন ভাত খেয়ে বা খাবার খেয়ে যখন শুয়ে যাবেন তখন কিন্তু হচ্ছে কি হবে, আপনার এটা ফ্যাট হিসাবে কিন্তু থেকে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি যখন মনে করেন খাবারের পর 2 ঘন্টা আপনি হাঁটাচলা করলেন, নর্মাল কাজকর্ম করলেন, তখন কি হচ্ছে আপনার কিন্তু ওই যে ফ্যাট, যেটা ফ্যাট হিসাবে কিন্তু আপনার শরীরে জমার সুযোগটা পেল না, তাতে কিন্তু আপনার ওয়েট রিডাকশন হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমি আজকে আপনাদেরকে অ্যাড করতে চাই। অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাবারের মধ্যে টাইমিং এর কথা বলেছি, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমি নর্মালি 8টা বা 9টার পরে আমাকে যত বড় ইয়া হোক আমাকে কিন্তু কেউ খাওয়াতে পারে না, কারণ আমি লাইফটাকে ওইভাবে কিন্তু আমি গত 1-2 বছরে আমি এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, এবং এটার ফল আমি পাচ্ছি। কারণ আমি যখনই দেখা যাচ্ছে আমি এটাকে যখন রিভার্স করব, তখন কি হবে, এই যে ব্যাপারটা, আমার যে আরামবোধ যেটা ছিল সেটা কিন্তু আলটিমেটলি আমার কিন্তু সেটা কিন্তু থাকবে না। তখন কি হবে, আমি মুটিয়ে যাব, আমি ক্লান্ত হয়ে যাব। যেমন আমি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি, আমি 12 থেকে 14 ঘন্টা ডেইলি আমি কাজ করি, ঠিক আছে? আমার এই যে একটা ব্যাপার আমার হয়, আমি কিন্তু খুবই ইজি ফিল করি যখনই দেখা যাচ্ছে আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, আমার ওয়েটটা বাড়া শুরু করেছে। আমি দেখা যাচ্ছে যে আমি এখন নর্মালি যে কাজগুলো করতেছি সেটা করতে আমার জন্য কষ্ট হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এইটাই আমি আসলে আপনাদের ক্ষেত্রে বলতে চাই। জি বলুন ধন্যবাদ বলুন, স্যার। আর কোনো কোশ্চেন যদি কারো থাকে। তার প্রশ্ন রয়েছে স্যার, একজন স্যার বলেছে যে তার হচ্ছে পিসিওডি, সেক্ষেত্রে তার কিটো ডায়েট কতটুকু কাজ করবে? আচ্ছা, আমি একটা কথা, আমি একটু আগে পিসিওডির ব্যাপারে অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি। জি স্যার। যিনি আমাদের শ্রোতা বন্ধু, যিনি আপনি প্রশ্নটা করেছেন, আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে আপনার ওবেসিটি কমানোর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার এটা কমবে না। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয় কি, মূলত হচ্ছে আপনার যে হরমোনালটি ইমব্যালেন্স হয়ে যায়, টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে, এলএসএস, এলএইচ এবং এফএসএস যে রেশিওটা আছে এটা ইমব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে? সাধারণত রেশিওটা বাড়া থাকে। ঠিক আছে? এখানে হরমোনাল ইমব্যালেন্সটা, তো একটা জায়গায় যখন হরমোনাল ইমব্যালেন্স আছে, ঠিক আছে, আপনি যদি কিটো ডায়েট করলে আপনার ওজনটা সাময়িকটা কমবে, কিন্তু হরমোনাল তো খুব একটা পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তো খুব একটা রেসপন্স হবে না। বরঞ্চ আপনি নর্মালি যে ওয়েট রিডাকশন, যেমন পিসিওএস এর ক্ষেত্রে ওয়েট রিডাকশন করতে বলা হয়। ঠিক আছে? আমার অসংখ্য পেশেন্ট আছে পিসিওএস এর পেশেন্ট। আমরা কি করি, যেটা হচ্ছে আমরা ওই যে ডায়েট, এক্সারসাইজ, এই জিনিসটার মধ্যে সঠিকভাবে ওয়েট রিডাকশন করতে বলি। ঠিক আছে? সঠিক ওয়েতে করতে বলি, তাতে কিছুটা রেসপন্স উনি পান। কিন্তু কথা হচ্ছে যেটা আপনার যে হরমোনাল যে ইমব্যালেন্সটা, সেটার জন্য কিন্তু আপনার মেডিসিন নিতে হবে। ঠিক আছে? কারণ আমরা নয় ওয়েটটা রিডাকশন করতে পারবেন, হরমোনাল ইমব্যালেন্সটা আপনার কন্ট্রোল হবে না। যতক্ষণ হরমোনাল ইমব্যালেন্সটা কন্ট্রোল ততক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েটটা তো ফল করবে না। তো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি আপনি, যিনি প্রশ্ন করেছেন, যে শ্রোতা বন্ধু, আপনি আশা করি অ্যান্সারটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এতক্ষণ সব ধরনের রোগ বা যারা অনেক রকমের রোগী আছেন স্যার একজন তাদের, প্রশ্ন করেছেন যে স্যার, জি বলুন বলুন প্লিজ। যারা হচ্ছে বিভিন্ন উচ্চ রক্তচাপ, থাইরয়েড বা পিসিওএস সব রোগের কথা আমরা শুনেছি, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার কি কোনো ডায়েট মেনে চলা দরকার আছে? আর সে যদি ব্যালেন্স করে তাহলেও কি প্রবলেম হতে পারে, বা কিটো কোনটা তার জন্য বেস্ট? আচ্ছা, আপনার এখানে প্রথমটাই মনে হয় আপনি তো প্রথমে একটা ভুল করেছেন, যে কোন ডায়েট ভালো হবে। আর ডায়েট তো আমরা তো সবাই তো ডায়েট করি, আমি যে খাচ্ছি সেটাই তো ডায়েট। তাহলে প্রশ্নটা হওয়া উচিত আমাদের কোন খাদ্য পদ্ধতি আমাদের মানা উচিত।
তাই না? ব্যাপারটা এরকমই তো হওয়া উচিত। তো আমি এখানে অন এয়ার একটা অ্যান্সারই দিব। আমাকে যতবার বলেন আমার মুখ দিয়ে একটা কথাই বেরোবে, ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, আপনি ব্যালেন্স ডায়েট দিবেন, সঠিক নিয়মে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার আশেপাশে যারা মানুষ আছে সবাই ভালো থাকবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। জি স্যার, বুঝতে পেরেছি আমি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের এরপর হোস্ট স্যার আরেকজন মানে কোশ্চেন আমাদের করতে পরবর্তী চাচ্ছেন। কোশ্চেনটা ভুলে যায় যে স্যার ওয়েট লস বা ওয়েট গেইনের থেকে বেশি জরুরি। জি জি, বলুন বলুন, প্লিজ বলুন। স্যার স্যার পরবর্তী কোশ্চেন হচ্ছে স্যার আমরা ভুলে যাই যে ওয়েট লস বা ওয়েট গেইনের থেকে বেশি জরুরি হচ্ছে আইডিয়াল বডি ওয়েট যেটা, সেটা হচ্ছে মেনটেন করা, ফিট আর হচ্ছে হেলদি থাকা। সেক্ষেত্রে হচ্ছে কি কি স্টেপ আমাদের ফলো করা উচিত এবং আমাদের প্রতিদিনের যে খাবারের মেনু সেটা কিভাবে সাজানো হচ্ছে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ফাইন, একটা কোশ্চেন করেছেন। ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই। আপনারা যখন যারা ফরেন কান্ট্রিগুলোতে গিয়েছেন, ঠিক আছে, বা আপনাদের আইডিয়া আছে, ওখানে দেখবেন ওরা কিন্তু ব্রেকফাস্ট খুব হ্যাভি খায়। আপনি খেয়াল করেছেন ব্যাপারটা? ওরা ব্রেকফাস্ট অনেক হ্যাভি খায়, ওরা স্টেক থেকে শুরু করে অনেক কিছু খাবার খায়। দুপুর বেলা স্লাইড কিছু খাবার খায়, রাতের বেলা জাস্ট হচ্ছে স্যান্ডউইচ খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, প্রচলিত ভাষা বা আমাদের কিছু কথা আমাদের আমাদের ভাষা সংস্কৃতির মধ্যে আছে, যে এইগুলা যদি আমি এভাবে বলতে চাই, একদম সহজভাবে যদি আপনাদের বুঝাতে চাই, আমি 3টা লাইন বলতে চাই। এই 3টা লাইনেই পুরো উত্তর আপনি পাবেন। সকালে আমরা খাবো রাজার মতো। সকালে কিভাবে খাবো? রাজার মতো। রাজার কি খায়? অনেক খাবার খায়, তাই না? আমি এখন রাজার মতো খাবো। দুপুরে খাবো রাজকন্যার মতো। রাজকন্যা কি খায়? অল্প অল্প খায় না? ঠিক আছে, ও তো একটু চামিচটাকে একটু নড়ে নড়ে খাচ্ছে, তাই না? জিনিসটা তো এরকম। আর রাতে খাবো ভিখারির মতো। ভিখারি কি অঢেল খাবার পায়? অঢেল তো খাবার খায় না। সে অল্প, যা অল্প একটু কেউ যদি ওকে ভিক্ষা দেয় তাহলে সেটা খায়। আমরা যদি এই ফরম্যাটটা নিজের লাইফস্টাইলে করি তাহলে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। বাংলাদেশের মানুষের প্রধান যদি বলি যে খাবারের টাইম, সেটা হচ্ছে লাঞ্চ, রাইট? কিন্তু অনেক আছে লাঞ্চটা মিল করে, মানে আপনার হচ্ছে মিস করে ফেলে। এটার জন্য কিন্তু একটা ব্যাপার, এটা কিন্তু ওয়েট মুটিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা ব্যাপার কিন্তু। ঠিক আছে, তো এই যে একটা ব্যাপার, শুধু তাই না, আপনারা একটা খেয়াল করবেন যারা ডায়াবেটিক পেশেন্ট, সেখানে আমরা লিখি ফার্স্ট ইন ব্লাড সুগার টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট। ঠিক আছে, এটা কি আমাদের দেশের জন্য ঠিক আছে? আমি তো অন এয়ারে বলবো এটা তো আমাদের দেশের জন্য ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ হচ্ছে 2 hours আফটার ব্রেকফাস্ট, ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা ব্রেকফাস্টে কিন্তু হাই ডায়েট খায়, যেটা বললাম ওরা অনেক খাবার খায়, স্টেক মেক থেকে শুরু করে সবকিছু খাচ্ছে। কিন্তু ওদের দেশের মেইন মিলটা হচ্ছে আপনার কখন? সকালবেলা। কিন্তু আমাদের দেশের মেইন মিলটা কখন? কখন? দুপুরবেলা। দুপুর। তাহলে যদি আমি 2 hours আফটার লাঞ্চ করি তাহলে তো আমি বুঝতে পারবো মূলত আমরা এগুলো কি দেখতে চাই। ফাস্টিং, আরবিএস, এগুলো কি দেখতে চাই? ফাস্টিং দিয়ে আমরা মূলত আমরা আমাদের ভেজাল ইনসুলিনটা কতটুকু রিলিজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আর 2 hours আফটার যে টেস্ট গুলো আছে ওইটা দিয়ে মূলত আমার হচ্ছে বুলাসটা কতটুকু বের হচ্ছে। অর্থাৎ আমাদের সাধারণত আমাদের শরীরে 1 ইউনিট করে ইনসুলিন প্রতি ঘন্টায় বের হয়, 24 ইউনিটে ইনসুলিন 24 ঘন্টায় বের হয়, যেটাকে বলা হয় ভেজাল ইনসুলিন। এটা খাবারটাকে নিউট্রালাইজ, যখন আমি আবার কোনো খাবার খাবো এটা নিউট্রালাইজ করতে শরীর আরো কাউন্টার কারেন্ট মেকানিজম আরো 24 ইউনিট বের করে, যেটাকে বুলাস বলি। তো এই যে ব্যাপারগুলা দেখেন, ডায়েটের সাথে সবকিছু সম্পর্ক আছে। আমি যতগুলো কথা বলেছি আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। সো খাবার কিভাবে খাবেন, অ্যান্সার আপনার কাছেই আছে। আপনি খুব ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন। আশা করি আমি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি যিনি প্রশ্নটা করেছেন। ধন্যবাদ স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, ব্যালেন্স ডায়েট করার পর অনেক সময় আমাদের দেখা যায় পানিটা ঠিক মতো খাওয়া হয় না। তো এক্ষেত্রে আমাদের কনস্টিপেশনের প্রবলেম দেখা যায়। কি পরিমাণে একজন মানুষের ধরেন 70 কেজি ওয়েটের একজন মানুষ, তার কি পরিমাণে পানি খেলে কনস্টিপেশন প্রবলেম থেকে সে মুক্তি পাবে? আচ্ছা, এইটা কথাটা বলার আগে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনার দুজনকে। আপনার জি স্যার। খাবারের সময় পানির সাথে আপনি পানিটা কিভাবে খান? সাথে সাথে খান না একটু পরে খান? স্যার নর্মালি কিভাবে খান? স্যার, আমি পানিটা আগে কিছুটা খেয়ে নিই আর খাবার আধা ঘন্টা পর বাকি পানিটা খাই। মানে ওকে, থ্যাংক খাবার ইউ। পর পুরো পানিটা খাই না। ওকে, থ্যাংক ইউ। নেক্সট নেক্সট আরেকজন হোস্ট যিনি আছেন, মালিয়া, বলেন আপনি আপনি কিভাবে খান? স্যার সেটা হচ্ছে খাবার খাওয়ার পর পানিটা হচ্ছে আমি বেশি খাই, অ্যাকচুয়ালি আগে একটু কম খাই। আচ্ছা, মানে খাবারের সাথে সাথে খেয়ে ফেলতেছেন, রাইট?
স্যার খাবারটা খাওয়ার পরে মানে একটু খাওয়ার পর পর পানিটা খাই আমরা, মানে আচ্ছা ঠিক ওইভাবে আছে, করে খাওয়াটা এবার খাই। এবার তো আপনারা, আচ্ছা আমাদের অডিয়েন্স যদি কিছু যুক্ত করতে চায় আপনারা দয়া করে বলেন আপনারা পানি কিভাবে খান, কখন খান, আপনারা একটু কমেন্ট করেন, দেন আমি এক্সপ্লেনেশনটা দিব কেন আমি কথাটা উঠিয়েছি। ঠিক আছে, আপনার কোশ্চেনটা খুব সুন্দর করে কিন্তু দেখেন আমাদের অডিয়েন্স কেউ কোনো কমেন্ট করছে কিনা দেখেন, ওনারা পানি স্যার কিভাবে একজন খায়। কমেন্ট করেছে যে স্যার পানির সাথে সাথে খাইছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। নেক্সট আরো কয়েকজনের জানতে চাই ওনারা কিভাবে খান। এরপরে আমি বলতেছি কেন আমি এই কথাটা বলেছি, কারণ আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে। আমি কি জাস্ট একটু ওই যে বললাম আমার কাজ হচ্ছে একটা অন্ধকার রাস্তার মধ্যে জাস্ট টর্চ লাইট দেখানো, ওইটাই আমার কাজ। ঠিক আছে, আপনারা কোশ্চেন করার কোশ্চেন আনসার আপনার কাছে আছে। আচ্ছা, আর কেউ আছে, আর কারো কোনো অভিমত আছে যে কে কখন পানি খায়? আপনারা কমেন্ট করেন, আমরা শিখি। স্যার একজন কমেন্ট করেছে যে সে খাওয়ার 15 মিনিট পরে পানি খায়। ওকে ফাইন, নেক্সট আরো আমরা দেখি আমাদের শ্রোতা বন্ধুরা আর কে কি করে, আর কিভাবে খায়। আচ্ছা কেউ কিছু বলেছেন? আচ্ছা স্যার হচ্ছে একজন প্রশ্ন করেছেন, স্যার জি প্রশ্নটি জি হচ্ছে বলেন। অন্য ব্যাপারে, তো স্যার আপনি পানির ব্যাপারটা বললে ভালো হতো স্যার। আচ্ছা পানির ব্যাপারটা বলি, ঠিক আছে। সাধারণত বলা হচ্ছে যে পানি খাওয়ার সিস্টেম হচ্ছে খাবার খাওয়ার 1 ঘন্টা পর সাথে সাথে পানি খেতে নিষেধ করা হয়। আপনি দেখেন এই জিনিসটা আমি এখন যে কথা বলেছি, আপনি এটা দিয়ে সার্চ করেন অনলাইনে, এই জিনিসটা কিন্তু অ্যান্সার পাবেন। এটারও সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এটা হজমের একটা ভালো কাজ স্যার করে। আরো দুজন কমেন্ট করেছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার দুজন কমেন্ট করেছেন, স্যার একজন বলেছে সে খাবারের সাথে সাথে স্যার পানিটা খায়। আচ্ছা, খাবারের সাথে আর সাথে উনি একজন পানি খান? কমেন্ট করেছে যে সে সাথে সাথে পানিটা না খেলে খেতে পারে না। আচ্ছা জি স্যার, স্যার একজন বলেছে যে খাবারের সাথে সাথে উনি পানিটা খায়। আচ্ছা আচ্ছা আর ঠিক স্যার আছে। আরেকজন বলেছেন যে উনি সাথে সাথে পানিটা খেতে পারেন না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আসলে সিস্টেমটা হচ্ছে এটা, পানি অবশ্যই আপনি 1 ঘন্টা পরে খাবেন। এতে দুইটা জিনিস হচ্ছে, আপনি যে আহ, যে আপনার যে হজমের ব্যাপারটা ওইটা কিন্তু ভালো কাজ করবে না আপনি যদি সাথে সাথে খান। আপনি 1 ঘন্টা পরে খান তাহলে বেটার হবে। হয় অল্প একটু পানি আপনি খেতে পারেন যদি গলাটা ভিজাতে হয় এরকম, কিন্তু আপনি যে পানিটা মেনলি আপনি খাবেন কখন, অবশ্যই খাবার 1 ঘন্টা পরে। আর হচ্ছে আপনার সুস্থ মানুষের অবশ্যই 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিংস আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে কি আমরা কিন্তু দেখবেন আমরা কিন্তু একটা কথা বলি, ডাক্তাররা একটা কথা বলি, যারা আপনারা এখানে আপনারা আপনারা ওই ব্যাপারটা জানেন, সেটা হচ্ছে যাদের আমরা কিন্তু খালি পেটে পানির কথা খেতে বলি। কেন বলি? কারণ কি খালি পেটে তো আপনি অন্য কোনো মিল্ক নিচ্ছেন না। তখন যদি আপনি ভালো, যদি আপনারা বেশি করে পানি খান, কি হচ্ছে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আপনার ভালো রেসপন্স করছে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে একটা ভালো রেসপন্স করছে। সেম থিওরিটা কিন্তু এখানেও ইউজ করা হয়েছে, এক্স্যাক্টলি এই থিওরি, আর কোনো কিছু না। আপনি যতটা গাইডলাইনে যান যেটাই বলেন মেকানিজমে, মূল পয়েন্টটা এসে দেখবেন যে কথাটা আমি বললাম গ্যাস্ট্রিক, এটা নিয়ে কিন্তু ওরা কথা বলবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা নিয়ে ওদের কারবারটা। এই জন্য সাধারণত 1 ঘন্টার কথা বলে জিনিসগুলো বলা হচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য সাইন্টিফিক ওয়েতে আমি কথাটা আপনাদের বললাম। জি জি স্যার স্যার। ধন্যবাদ স্যার। স্যার স্যার একজন প্রশ্ন করেছেন যে স্যার সে খাবার রেগুলার খায় কিন্তু তার ওয়েট বাড়তেছে না, এবং তার বিএমআই হচ্ছে আন্ডার ওয়েট, সে কিভাবে হচ্ছে এই বিষয়টা রিকভার করবে? আচ্ছা, যিনি প্রশ্নটা করেছেন যে শ্রোতা বন্ধু, আমি একটা কথা বলেছি, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কিছু খাবারের ব্যালেন্স ডায়েটে কিছু কাজ আছে। একটা হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন, একটা হচ্ছে এনার্জেটিং। ঠিক আছে, ঠিক আছে, আপনার বডি বিল্ডিং কি হবে, নিউট্রিশন, আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। বডি বিল্ডিং বা যে খাবারগুলা সেটা বেশি করে খেতে হবে। এখন বডি বিল্ডিং কি খাবার আছে আপনারা চাইলেই আপনারা অনলাইনে আপনি ইজি ওয়েতে পাবেন, আপনি নিজেও ভালো করে জানেন। জাস্ট বডি বিল্ডিং যে ফুডগুলো আছে ওইগুলো আপনি গ্রহণ করেন, এক্স্যাক্টলি আপনার কাজ হবে, আপনার ওয়েট বাড়বে। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ দ্য থিংস। আর সেই সাথে যদি আপনার কোনো মেডিকেল লিগাল কোনো যদি প্রবলেম না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আবার অনেক পার্সন আছে, আজকে আপনি বলি, যেমন হচ্ছে হোয়াইট ফ্যাট আর হচ্ছে গিয়ে ব্রাউন ফ্যাট, এটা আছে না দুইটা থিওরি। ঠিক আছে, এরকম কিছু কিছু মানুষ আছে যারা অল্প খেলে মোটা হয়ে যায়, বলে যে আমি বাতাসে মোটা হয়ে যায়। আরেকটা হচ্ছে কিছু চিকন মানুষ আছে তারা বড় সড়ো একটা ছাতিও যদি খেয়ে ফেলে তাদের কিন্তু ওজন বাড়ে না। তাই না? এরকম হয় না? এটা কেন হয় বলতে জি পারবেন? এটা কিন্তু হরমোনাল কারণে। যার হরমোনাল যত বেশি কাজ করে, মেটাবলিজম যত বেশি ভালো ভালো হবে, তার কিন্তু এই ওয়েটটা তত তাড়াতাড়ি কিন্তু আপনার হবে না। আর যার হচ্ছে ওই যে বলেন না বাতাসের গতিতে চায়, বাতাসের মাধ্যমে সে মোটা হয় বলে, তার হচ্ছে মূলত হচ্ছে তার হরমোনাল যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু এতটা ভালো না,
যার জন্য হচ্ছে তার মেটাবলিজমের প্রবলেম হচ্ছে। যখন মেটাবলিজম প্রবলেম হচ্ছে তখন কিন্তু এই যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে, এই জন্য কিন্তু হোয়াইট ফ্যাট ব্রাউন ফ্যাট এই থিওরিগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, এটা কি অফ দ্য পয়েন্ট আমি বলছি। আশা করি যিনি প্রশ্ন করেছেন উত্তরগুলো পেয়েছেন। আরো কোনো কোশ্চেন থাকলে নিঃসংকোচে বলতে পারেন, অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু জানি হেল্প করার চেষ্টা করব। স্যার একজন কমেন্ট করেছেন যে তাকে হচ্ছে তার ডাইজেশনের প্রবলেম থাকার কারণে সে হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, এবং তিনি তাকে বলেছেন যে হচ্ছে স্যার খাবার খাওয়ার হচ্ছে অনেক পরে পানিটা খেতে, মানে যেটা আপনি স্যার বললেন যে 1 ঘন্টা পরে, সে বিষয়টা স্যার আসলে উনি মনে হয় বলতে চাচ্ছেন। অ্যান্সারটা দিয়েছেন, তাকে হ্যাঁ বলেছেন এক্স্যাক্টলি, এটা কিন্তু থিওরি, স্যার। এটা কিন্তু সঠিকভাবে পানি খাওয়ার সিস্টেম, যদিও আমরা এটা সবাই মানতে পারি না। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এইভাবে, প্রপার ওয়েতে আপনাকে করতে হবে। আর আপনি পানিটা একবারে না বারে বারে খেতে হবে, একটু পর পর খেতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিম, যেটা আপনাদের কি পয়েন্ট আমি যেটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই মুহূর্তে আপাতত কোনো প্রশ্ন দেখতে পারতেছি না স্যার, হচ্ছে এর পরবর্তী যে প্রশ্ন আমরা সেটাতে চলে যাই স্যার। শিওর শিওর। স্যার স্যার দ্রুত ওয়েট লসের জন্য ক্রাশ ডায়েট করতে যে স্যার দৈহিক চাহিদার অর্ধেক ক্যালোরি হচ্ছে এখনকার জেনারেশনরা গ্রহণ করে, যেটা হচ্ছে এখন খুব পপুলার তাড়াতাড়ি ওয়েট লস করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনার বক্তব্যকে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর ক্ষেত্রে তার দৈনন্দিন খাদ্য তালিকা কিভাবে সাজানো উচিত, এবং কোন কোন খাবার কত পার্সেন্টেজ হারে হচ্ছে কমানো উচিত? আমাদের আজকের যে কথাগুলো আলোচনাটা আমি করেছি তাতে কিন্তু আমি সব কিছু আপনারা পাবেন, আলোচনা উঠে চলে আসছে। ঠিক আছে, আমাদের পার্সেন্টেজ ওই ব্যালেন্স ডায়েটের পার্সেন্টেজ সেই অনুপাতে হবে, সেই পরিমাণে হবে, তাতেই আপনি ভালো থাকবেন। দ্যাট ইজ দ্য থিং, এটাই হচ্ছে কি অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি এটাই বলতে চাই, ক্রাশ ডায়েট এই ডায়েট এটা কোনো কিছু দরকার নাই। আপনি যতটুকু আপনার নিউট্রিয়েন্ট দরকার, যতটুকু ক্যালোরি দরকার, সেই ক্যালোরিটা আপনি কম, তার চেয়ে কম গ্রহণ করবেন, অবশ্যই ব্যালেন্স ওয়েতে। আর সে সাথে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলবে, সকল প্রসেস ফুড আপনি বন্ধ করবেন। আর সবচেয়ে বড় আগে ওই যে একটা কথা বললাম, ফুড পান্ডা বন্ধ করবেন, ফুড পান্ডাকে আনইনস্টল করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনাকে কোনো অর্ডার করতে পারছেন না, আলটিমেটলি আপনি প্রসেস ফুড খেতে পারছেন না, আলটিমেটলি আপনার ওয়েট রিডাকশন হয়ে গেছে। দ্যাটস ইট। স্যার আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে। শিওর শিওর। অনেক অনেকে বলে ওস্ট খেলে ভালো, আবার অনেকে বলে ওস্ট খেলে খারাপ, ওস্ট খেলে ওয়েট কমে, আবার ওস্ট কনস্টিপিউশনও কমায়, আবার ওয়েস্ট ভালো ডায়েটের কাজ করে, আবার অনেকের বিপক্ষে যায়। তো ওস্টে আবার অনেকে চিনি ইউজ করে, আবার অনেকে ফ্রুটস দিয়ে হচ্ছে ন্যাচারাল সুইটের কাজটা সারায় দেয়। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে একটা কথা বলে, ওটস কিন্তু হচ্ছে ফাইবার, ফাইবার কিন্তু কনস্টিপেশন খুব ভালো কাজ করে, মাথায় রাখেন কিন্তু এটা। এবং স্যার ওটসটাকে এখন হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এখন বাজারে বিভিন্ন ভাবে প্রস্তুত করা হয়। এখন হচ্ছে যদি নর্মাল ওটস হয় সেটা আলাদা কথা, এখন তো যদি আপনার এটার মধ্যে যদি কোনো মেকানিজম থাকে তাহলে সমস্যা। দ্যাট ইজ দ্যাট। জি স্যার, স্যার বুঝতে একজন পেরেছি। প্রশ্ন, জি স্যার ধন্যবাদ স্যার, একজন প্রশ্ন করেছেন স্যার তার টিউমারের অপারেশন পর তার স্যার রেডিওথেরাপি দেওয়া হয়, এবং সে হচ্ছে এর পরে তার অন্যান্য সিনড্রোম গুলা ধরা পড়ে, যেমন ফেস সিনড্রোম, ইয়ার ইনফেকশন, এবং তার স্যার হচ্ছে হাঁটতে কষ্ট হয়, এবং সে বলেছে যে স্যার সে কম খায় কিন্তু তারপরে তার ওজন বাড়তেছে। স্যার এক্ষেত্রে তার উপায় কি? আচ্ছা, এখানে আসলে যিনি কোশ্চেনটা করেছেন আসলে ওনার কষ্টটা আমি বুঝতে পারছি, ওনার কষ্টটা। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রেডিয়েশন একটা 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 বিশাল বড় একটা ইফেক্ট আছে। ইভেন আমরা যারা কোভিড পেশেন্ট ডিল করি, দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকে এইচআরসিটি করি। ঠিক আছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান করি, যেটা বলা হচ্ছে এটা কিন্তু 100 এক্স রে সমান, একটা এইচআরসিটি ইকুয়াল টু 100 এক্স রে সমান, মানে কি সেই পরিমাণ রেডিয়েশন থাকে। স্যার একটু ইন্টারাপ্ট করতে পারি স্যার? সে শিওর শিওর বলেছে শিওর। স্যার স্যার সে বলেছে তাকে ডক্টর বলেছে যে 1 মাসে হচ্ছে স্যার 3 কেজি ওজন কমাতে। তো সেক্ষেত্রে স্যার সে এই বিষয়টি পারতেছে না, ওজনটা কমাতে পারতেছে না 1 মাসে 3 কেজি। 1 মাসে 3 কেজি না, উনি চাইলে 1 মাসে 4 কেজি ওজন কমাইতে পারবে। মানে স্যার ঠিক আছে, রেডিয়েশনের যে হ্যাঁ প্রস্তুতি সেটাই খেয়েছে হচ্ছে স্যার। ওই যে কথা বললাম, একটাই আমি থিওরি একটাই দিব, ক্যালোরি রিকোয়ারমেন্ট কমাবেন, যার ডিমান্ড তার চেয়ে কমাবেন, ব্যালেন্স ডায়েটে যাবেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটেন। ঠিক আছে, যদি মনে করেন খেলতে পারেন, রেগুলার খেলার অভ্যাসটাকে খেলেন। ঠিক আছে, যদি আপনার জন্য যদি সমস্যা হয়, খেলতে কোনো সমস্যা হয়, আপনি দয়া করে হাঁটেন, 40 মিনিট হাঁটেন। প্লাস হচ্ছে প্রসেস ফুড বন্ধ করেন।
ঠিক আছে, আমি আপনাকে অন এয়ারে বলে যাচ্ছি, আপনি যদি যে কথাগুলো আমি বলেছি সেটা যদি মানেন, আপনার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই 1 মাসে 4 কেজি আপনার কমবে, ডেফিনেটলি কমবে। আমি আপনাকে অন এয়ারে বলছি। যদি এখানে আবার একটা কথা আছে, কিছু কিছু মেডিকেশন আছে যা ওয়েট গেইন করে, যদি ওই ধরনের কোনো মেডিকেশন আপনি না খেয়ে থাকেন, দ্যাটস ইট। স্যার সে লিখেছে স্যার হাঁটতে স্যার কষ্ট হয়, হাঁটলে সে হচ্ছে স্যার প্রচুর মানে সে অনেক দুর্বল সময় পাচ্ছে, হাঁটতে পারে না বেশিক্ষণ। জি স্যার, মানে হাঁটলে ওইটাই সে আপনার, দুর্বল হয়ে যায়, একটু হাঁটলে স্যার তার সমস্যা সেটাই হয়। আমি এই জন্য আপনার কেসটা কিন্তু একটু আসলে ক্রিটিক্যাল, কারণ হচ্ছে রেডিয়েশন কিন্তু উইক করে ফেলবে। ঠিক আছে, জি আপনি স্যার। একটা কাজ করবেন, আমি আরেকটা ভালো বুদ্ধি দিই, সেটা হচ্ছে আপনি দেখবেন যে একটা রেডিয়েশন দেওয়ার পরে একটা পালস থেরাপি বলে, অর্থাৎ ওই সময়ে কিছু আপনার কিন্তু রেডিয়েশনটা অফ থাকে। ঠিক আছে, ওই টাইমটাকে আপনি ইউটিলাইজ করেন, এটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, ওইটাকে আপনার কাজে লাগান, যে কথাগুলো আমি বলেছি। জি স্যার, স্যার লিখেছে স্যার, স্যার রেডিয়েশন তার কমপ্লিট দেওয়া, আচ্ছা তাহলে এরপরে স্যার। ওকে না, এখন কথা হচ্ছে আপনার রেডিয়েশনটা কমপ্লিট, এটা কতদিন হয়েছে এটা একটা ব্যাপার। ঠিক আছে, আপনি এখন, আমি আপাতত বলবো আপনি যেটা হচ্ছে, যদি আপনার দুর্বলতা কাটার জন্য আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলে আপনি ডায়েটটা ঠিক করেন, অথবা আপনি একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নেন, দেন চলাফেরা করেন। আপনার ক্ষেত্রে আপনি চাইলে, আমি হয়তোবা আমি বলতে পারবো, আমি কিন্তু আপনাকে চাইলে 4 কেজি না আর বেশি কমানোর সিস্টেম আমি বলতে পারবো। ঠিক আছে, এরকমও ডায়েট আছে, কিন্তু আমি অন এয়ারে অনেক ডায়েট আমি প্রমোট করতে চাই না। আমি চাচ্ছি না আমার ডায়েটের, আমার আজকের একটা কথার মাধ্যমে অনেকে আপনার হঠাৎ করে ওজন কমিয়ে আরেকটা বিপদে পড়বে। তো আমি হেলদি ওয়েতে বলবো, প্রথমে আমি যেটা বলবো, আপনার কেসটা একটু ভিন্ন। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে আগে দুর্বলতা কাটিয়ে নেন, কাটিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আপনি এটার জন্য আপনি বডি বিল্ডিং ফুড যেটা আছে, এনার্জেটিক ফুড কিছু আছে, ওইগুলো আপনি গ্রহণ করেন। যখন দেখবেন আপনার দুর্বলতা কমে গেছে, তখন ওই ক্যালোরি রিকোয়ারমেন্টটা কমে তারপর করবেন, কিন্তু হয়তো এখন করেন না। আমি আপনাকে পার্সোনালি নিষেধ করবো, নো নিড, এখন দরকার নেই। আগে আপনি একটু সুস্থ হন, দেন সবকিছু করা যাবে। ঠিক আছে, নো প্রবলেম। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকজন প্রশ্ন করেছেন যে স্যার সে মিল্ক এবং মিষ্টি টাইপের খাবার খুব পছন্দ করে এবং খায়ও বেশি, এবং এতে তার বডি বিল্ড আপের ক্ষেত্রে কোনো হার্মফুল ইফেক্ট কি রয়েছে? আচ্ছা, এখানে বডি বিল্ডিং এর ক্ষেত্রে কোনো কিছু হবে না, কিন্তু হচ্ছে ওই যে বেশি বললাম, মিষ্টি জাতীয় চিনি জাতীয় দ্রব্য, তো এটা তো শর্করা, শর্করা বেশি জমে গেলে ওই যেটা হবে, আপনি ফ্যাটি হবেন। এটাই তো হবে, আর কি হবে, এটাই হবে। ঠিক আছে, এই একটা ব্যাপার। এখন আবার মনে করেন আমি এখন যদি অন এয়ার এর মধ্যে বলি যে আজকে থেকে কেউ কোনো মিষ্টি খাবেন না, দেখা যাবে যে কুমিল্লা, আপনি কালকে থেকে আমি কোনো দোকান, এটা যদি মিষ্টি দোকানদাররা যদি এগুলো দেখতে পারে, দেখা যাবে এমন আছে, আমি কখনো যদি মিষ্টি দোকানে যাই, ওনারা আমার কাছে কোনো কিছু সেল করবে না, যে আপনি তো প্রমোট করেছেন। তো এটা একটা ব্যাপার কিন্তু রয়ে গেল। তবে আমি বলবো আপনারা সবই খাবেন, কিন্তু পরিমাণ মতো খাবেন। তবে এটা বার্ন করবেন, বার্ন করার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। এটা কি অফ দ্য পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, হাঁটেন, আপনারা কিন্তু ব্যাপারগুলো খুব ইজি ভাবে আপনার করতে পারবেন। স্যার একজন প্রশ্ন করেছেন, লিভার ফ্যাটি এবং ইউটেরাইন ফাইব্রয়েড, ওয়েট 68, প্লিজ সলিউশন। আসলে লিভার ফ্যাটের জন্য আমি অলরেডি চমৎকার একটা আলোচনা আপনাদেরকে করে দিয়েছি। ঠিক আছে, কিভাবে ফ্যাট কমে আমি এটা বলেছি। এটার জন্য কিছুই না, এটা আপনি ক্যালোরি রিকোয়ারমেন্টটা কমাই দেন। ঠিক আছে, আর কিছু না, আপনার ফ্যাটটা কমে যাবে। তবে ইউটেন ফাইবার যেটা আছে, এটা আসলে কি, এটা হচ্ছে অপারেটিভ। ঠিক আছে, এটা অপারেটিভ আছে, সেজন্য আমি বলবো যে একজন গাইনোকোলজিস্ট যেভাবে বলেছেন সেভাবে আপনি এটা, ফাইবার যেহেতু, আপনি ওনার সাথে পরামর্শ নেন। কারণ ফাইবার তো একা আসলে ও তো অনেক ধরনের সিমটম থাকবে, তো সিমটমটাকে আপনার রিসলভ করতে হবে, সেই অনুযায়ী আপনার ব্যবস্থা করতে হবে। তবে আপনি অবশ্যই ফ্যাটি লিভারটা খুব ইজি ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। আমি নিজেও আপনাকে উদাহরণ দিয়েছি, আমার নিজের গল্প বলেছি, জাস্ট হচ্ছে হাঁটেন, ওজন কমান, আর জিহ্বাটাকে তালা লাগান, তাহলেই হবে। স্যার আমি একজন পেশেন্ট পেয়েছিলাম যার হচ্ছে পিসিওএস আছে, এবং সে তার সাথে সাথে হচ্ছে মাইগ্রেনের সমস্যা আছে। তো অনেক দিন ধরে সে মাইগ্রেনের জন্য অনেক রকমের ওষুধ খেয়ে গিয়েছে, এবং একজন তাকে একটা ওষুধ দিয়েছে, এবং হচ্ছে যেটা হচ্ছে স্টেরয়েড যুক্ত ছিল খুব সম্ভবত। আর তার যে পিসিওএস এর জন্য যে ওষুধটা ছিল তার সেটাকে হচ্ছে হয়তো কমিয়ে দিয়েছে, বা হচ্ছে অ্যাডজাস্টটা ওরকম হয়নি। তো তার এক্ষেত্রে মাইগ্রেনের প্রবলেমটা সে কোনোভাবে সলভ করতে পারছে না, হয় পিসিওএস অথবা মাইগ্রেন, যে কোনো একটা তাকে খুব প্যারা দিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এখানে মাইগ্রেনের ব্যাপারটা হচ্ছে কি, এখন মাইগ্রেনের যে সকল কারণে মাইগ্রেনটা এক্সাজারবেট হয়, আপনার প্রথম কাজ হচ্ছে সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে। আর মাইগ্রেন জিনিসটা হচ্ছে এটা কন্ট্রোলেবল বাট নট ইলিমিনেটেড। আপনার মাইগ্রেনের জন্য অবশ্যই যেটা করতে হবে ওনাকে, যেটা আপনার করতে হবে, অতিরিক্ত সাউন্ড টাউন এগুলো উনি অ্যাভয়েড করে চলবে, সেটা বেস্ট হবে। আর পেইন যাতে হতে পারে অস্বাভাবিক না, এখন কিছু মাইগ্রেন খুব চমৎকার কিছু মেডিসিন আছে, এখন কিন্তু অনেক অ্যাডভান্স চলে আসছে।
উনি চাইলে একজন নিউরোলজিস্টের সাথে কথা বলে এই মেডিসিন গুলো ইউজ করতে পারেন, উনি রেজাল্ট পাবেন। আর পিসিওএস তো সম্পূর্ণ আলাদা, সেক্ষেত্রে আমি বললাম এখানে হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনার হরমোনাল ব্যালেন্সটা করতে হয়। এবং যদিও অনেকে মনে করে পিসিওএসটা হচ্ছে গিয়ে আপনার গাইনির অংশ, এটা আসলে সম্পূর্ণ ভুল। পিসিওএস কখনোই এটা গাইনির অংশ ছিল না, ঠিক আছে। এটা মূলত হচ্ছে সিস্ট গুলো যখন থাকে, সিস্টের অপারেশন করতে হয়, ল্যাপারোটমি করতে হয়, এটা আলাদা। কিন্তু অবশ্যই হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনাকে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আপনার যেতে হবে, এবং ওনার কাজ কিন্তু এটা হরমোনটাকে ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসে, এটা একটা ব্যাপার কিন্তু। তো পিসিওএস এর মেইন ম্যানেজমেন্ট কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টের। এরপরে হচ্ছে মূলত আপনার যারা ল্যাপারোটমি করতে হয় তখন হচ্ছে আপনার মূলত গাইনোকোলজিস্টের কাজ। এখানে কিন্তু তার মানে আমরা বলতে পারি সারমর্ম পিসিওএস ম্যানেজমেন্টে আপনার এন্ডোক্রাইনোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট দুইজনের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। আর সাথে যে পেশেন্ট আপনি বলেছেন সেটা আমি বলবো যে এখন সুপার কিছু ড্রাগ আছে, ঠিক আছে। আমি অন এয়ারে এই ড্রাগগুলো আমি উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ এটা করাটা আমার মনে হয় না এটা আপনার সাইন্টিফিক্যালি ঠিক হবে, ঠিক আছে। এখন সুপার কিছু ড্রাগ আছে, এগুলো আপনি ইউজ করলে উনি নিজেই আরাম পাবেন। তবে হ্যাঁ, তার সাথে অবশ্যই কি কি জিনিসগুলো এক্সাজারবেট হচ্ছে সেটা কন্ট্রোল করতে হবে, এটা এনশিওর করতে হবে, তাহলে হয়ে গেল। স্যার, আমার সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে একজন থাইরয়েড পেশেন্টের কথা আপনি বলেছেন অলরেডি, কিন্তু থাইরয়েড পেশেন্ট যে আছেন তার হচ্ছে শর্টনেস এর একটা প্রবলেম আছে, সে ওয়েটে হচ্ছে হাইটে কম, এবং সে যখন তার ওয়েটটা কমায় ফেলতেছে তার আবার ওদিক থেকে অ্যানিমিয়ার প্রবলেমটা একদিকে বেড়ে যাচ্ছে কোনোভাবে, আবার ওয়েট বাড়ালে আবার মানে হচ্ছে যদি মানে দুইটাই হচ্ছে তার ব্যালেন্স হচ্ছে না। তো আপনি এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা আমার আসলে ওনার কেসটা আমার জানতে হবে, ওনার কেসটা স্টাডি করতে পারলে দেন আমি কিন্তু ব্যাপারটা বলতে পারতাম, ঠিক আছে। ওনার কেস, টোটাল কেস, পেশেন্টের প্রেজেন্টেশন কি, ওনার আসলে টোটাল কি হচ্ছে। পেশেন্টের কেস হচ্ছে পেশেন্টের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এবং পেশেন্টের প্রায় অ্যানিমিয়ার প্রবলেমটা দেখা যায় যদি খুব বেশি হচ্ছে সে স্ট্রেস নিয়ে ফেলে, কাজকর্ম বেশি করে তো, এবং হঠাৎ করে সে শুকায় যায় এবং হচ্ছে সে মানে ওয়েটটা অনেক লস হয়ে যায়, আর তখন অ্যানিমিয়ার প্রবলেমটা দেখা যায়। আর যদি হচ্ছে অ্যানিমিয়ার ইয়া করে দেন আবার তার হাইপোথাইরয়েডিজমের ওই প্রবলেমের জন্য আবার মোটাও হয়ে যায় যখন একটু বেশি খায়। তো দুইটা সে কোনোভাবে ব্যালেন্স করতে পারতেছে না, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে আমি দুইটা জিনিস ইভালুয়েশন করতে চাই। এক নম্বর হচ্ছে এনিমিয়াটা কেন হচ্ছে, এটা কি ধরনের এনিমিয়া, ঠিক আছে, এটা মাইক্রো হ্যাঁ, ম্যাক্রো, এবং ঠিক আছে। পেশেন্টকে ভিটামিন B12 বা হচ্ছে নিউরোবি টাইপের হচ্ছে মেডিসিন গুলো খেতে দেওয়া হয়েছে 2 বেলা। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই। আমার কাছে যদি পেশেন্ট আসে, আমি অবশ্যই এই পেশেন্টকে আমি পিভিএফ করতে চাইবো, পেরিওয়াল ব্লাড করতে চাইবো, ঠিক আছে, ট্রান্সফারেন্স স্যাচুরেশন দেখতে চাইবো, একটা আয়রন প্রোফাইল করতে চাইবো, আমি একটা থ্যালাসেমিয়া করতে চাইবো, থ্যালাসেমিয়া টেস্ট করতে চাইবো। আমাকে ইভালুয়েশন করতে হবে তার আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, ঠিক আছে। একটা পিভিএফ আপনাকে অনেক তথ্য বলবে, আপনি শুধুমাত্র একটা পেরিফেরাল ব্লাড করান, সেক্ষেত্রে আপনি দেখবেন আরবিসি কাউন্টটা আপনার অনেক কিছু বলবে, অন্য কিছু থাকলেও সে চলে আসবে। যদি আপনার পেন্সিল হিমোগ্লোবিন প্রায় যেমন হচ্ছে, 6 বা 7 লেভেলে চলে আসে। বুঝি না, সরি কোনটা। তার হিমোগ্লোবিনটা প্রায় তার 6 বা 7 লেভেলে চলে আসে, ওকে যেখানে ফাইন। আমাদের মেয়েদের 10 এর মতো থাকা উচিত। না, এখন যেটা হচ্ছে আপনি বা যেটা করবেন, ওই পেশেন্টকে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞকে দেখাবেন, বা কোনো মেডিসিন স্পেশালিস্ট যদি হয় অবশ্যই পেরিফেরাল ব্লাড করবেন। যদি পেশেন্ট আমার কাছে আসলে আমি পিভিএফ করাতাম আগে, আমি পিভিএফ করে আমি আগে দেখতাম আসলে ঝামেলাটা কোথায়, ঠিক আছে। আরবিসি ডাব্লিউসি প্লাটিলেটে কোনো ঝামেলা আছে কিনা, আরবিসি কাউন্টের গুলোতে কি আছে, এটা কি ধরনের সেল প্রেজেন্ট আছে, এটা কি টিয়ারড্রপ আছে, এটা পয়কিলোসাইজ হয়ে আছে না টার্গেট সেল আছে, ঠিক আছে, বা পেন্সিল সেল আছে কিনা। যেমন আমি টিয়ার সেল পেন্সিল সেল থাকলে আমার মাথায় আসতে পারবে ইট মে বি দ্য কেস অফ দ্য আইডিএ। এখন এই পেশেন্টের কোনো টার্গেট সেল যদি থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি ইট মে বি দ্য কেস অফ দ্য থ্যালাসেমিয়া, ঠিক আছে। এখন এটার মধ্যে যদি আমি দেখা যায় অ্যাপ্রোমাটোসিস সেল থাকলে তাহলে বলতে পারবো যে হ্যাঁ, মে বি দ্য কেস অফ দ্য ম্যালিগন্যান্সি, ঠিক আছে। তো অনেক কিছু হওয়া সম্ভব। ডাব্লিউবিসি কাউন্টটাও যদি আপনার স্বাভাবিক চেয়ে অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার চিন্তা করতে হবে যে এটা কি জন্য হয়েছে। তো এই জন্য বলবো সবচেয়ে ভালো ইনফরমেশন দিবে পিভিএফ। পিভিএফটা করেন, অনেক তথ্য পাবেন, ঠিক আছে। ওইটা জি আপনার স্যার। ফরম্যাটটা আপনি করেন, আপনি অনেক রেজাল্ট পাবেন আমার মতে। স্যার, আপনি অনেকক্ষণ ধরে আমার সব প্রশ্ন উত্তরগুলো অনেক ধৈর্যের সাথে দিয়ে গিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকে আপনি আমাদেরকে অনেক আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর একটা সেশন আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেখানে করোনার জন্য পুরো পৃথিবীটাই থমকে গিয়েছে সেখানে আপনি এক্সিসের
সাথে থেকে আমাদের সাথে থেকে এত সুন্দর ক্লাসটি, এত সুন্দর সেশনটি এবং আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর অনেক ধৈর্য সহকারে এক্সপ্লেন করে গিয়েছেন সময় নিয়ে। এজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং আপনি যদি আজকে হচ্ছে সেশনটি শেষ করার জন্য অনুমতি দেন, আমরা আজকে সেশনটি এখানে শেষ করতে চাই। জি আসসালামু হ্যাঁ, আলাইকুম আজকে তো স্যার। আসলে 12টা বেজে গেছে, আমরা আসলে মনে হয় আমরা শেষ করে ফেলতে পারি। তো জি স্যার। আপনাদের যদি আজকে সেশনে যদি কারো যদি কাজে লাগে তাহলে আমার মনে হয় সেটাই হবে আমার আজকের প্রাপ্তির জায়গাটা এটাই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার উইথাউট এনি হেজিটেশন আপনারা অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনেক স্টুডেন্টই আমার সাথে ডাইরেক্ট আমার সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করে বা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমরা একটা কথাই বলি যে আমরা মূলত বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞানটা আমরা যতই আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করব এই ব্যাপারগুলো আরো সবার কাছে ছড়িয়ে পড়বে। এই আলোচনাটা আরো সমৃদ্ধ হবে। তো এটা বলে আসলে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি সকলকে। জি স্যার, ধন্যবাদ আপনাকে।